রবীন্দ্রনাথ লিখেছিলেন, হাওয়া লাগে গানের পালে, মাঝি আমার বসো হালে। 26-এ ভোটের দিকে নজর রেখে এখন অবশ্য গানের পালে টালে নয়, রাজনীতির পালেই হাওয়া ধরতে একেবারে উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলো। এই সমস্ত কিছু নিয়ে প্রথম প্রশ্ন। আগামী সপ্তাহে পরপর রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। জনসভা করবেন মোদী, দলীয় বৈঠক করবেন শাহ। অপারেশন সিঁদুরের পর জাতীয়তাবাদের হাওয়ায় পাল তুলেই কি ভোটের দামামা বাজাতে চাইছে বিজেপি? দ্বিতীয় প্রশ্ন। অপারেশন সিঁদুরের পর জাতীয়তাবাদের অস্ত্রে শান দিতে মরিয়া সব পক্ষই। সেনার শৌর্যকে সম্মান জানিয়ে মিছিল থেকে কাশ্মীরের সাংসদদের পাঠানো। 1 ইঞ্চি জমিও বিজেপিকে না ছাড়ার বার্তা তৃণমূলে। শেষমেশ ভোটের ডিভিডেন্ড যাবে কার ঘরে? তৃতীয় প্রশ্ন। রাহুল গান্ধীর সুরেই এবার সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের হিন্দু বিরোধী দাঙ্গা নিয়ে আপনি কেন বিধানসভা বিশেষ অধিবেশন ডাকছেন না? পাল্টা শুভেন্দু অধিকারী। কেন্দ্র হোক বা রাজ্য, কোন সরকারই কি বিরোধীদের এই দাবিতে আদৌ সাড়া দেবে? চতুর্থ প্রশ্ন। 26-এর ভোটে জিতেও যেতে পারে তৃণমূল। সেটিংয়ের আশঙ্কা করে বিস্ফোরক পোস্ট বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নাম না করে নিশানা সুকান্ত মজুমদারকেও। প্রচারে নাবার আগেই এই ঘরোয়া কোন্দলে কতটা অস্বস্তিতে রাজ্য বিজেপি? পঞ্চম প্রশ্ন। বাংলাদেশে ফের অভ্যন্তরীণ সংকট। অবিলম্বে ভোট চেয়ে চাপ বাড়াচ্ছে সেনা। অন্তর্বর্তী সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি বিএনপির। সাঁড়াশি চাপের মুখে পড়া ইউনূসের পদত্যাগ তাহলে কি শুধু সময়ের অপেক্ষা? ষষ্ঠ প্রশ্ন। চাকরিহারাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, ধীরে চলুক পুলিশ। বিকাশ ভবন থেকে ধর্ণা মঞ্চ সরানোর নির্দেশ দিয়ে বলল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে সুপ্রিম কোর্টে খারিজ অযোগ্যদের জোড়া মামলা। অযোগ্যদের প্রতি সুপ্রিম কোর্টের কঠোর মনোভাবের পর রাজ্যের রিভিউ পিটিশনে যোগ্যরা কি পেতে পারেন সুরাহা? তবে শুরুতেই দেখাবো, আগামী সপ্তাহেই পরপর পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ধীরে ধীরে তেতে উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতি। আর এই আবহেই বৃহস্পতিবার অর্থাৎ 29শে মে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আর দুদিন পর 31শে মে কলকাতায় আসছেন অমিত শাহ। অর্থাৎ বিজেপির 2 শীর্ষ নেতার পরপর পশ্চিমবঙ্গ সফর। নজরে কি বঙ্গ বিধানসভা ভোট? এখন থেকেই কি সুর বেঁধে দিতে আসছেন বিজেপির 2 মহারথী? বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক ও রাজনৈতিক সভা করবেন তিনি। পারমিশন তো প্যারেড গ্রাউন্ডেই হয়েছে। হেলিপ্যাড করতে হবে, রাস্তা করতে হবে, কোথায় প্যান্ডেল হবে, কিভাবে করতে হবে, প্লাস পাবলিকগুলো আসবে কোন দিক দিয়ে আসবে। আবার কালকে এসপিজি কন্টিনিউ মিটিং হবে আমাদের মধ্যে, কোথায় কি আছে না আছে চলতে থাকবে। নরেন্দ্র মোদী আসার দুদিন বাদে অর্থাৎ 31শে মে কলকাতায় আসছেন অমিত শাহ। 1 জুন সকালে বাংলাদেশ সীমান্তে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তার। বিকেলে সায়েন্স সিটি অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ বিজেপির মণ্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে অমিত শাহর। বিধানসভা ভোটের আর 1 বছরও সময় নেই, তাই কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা এবার বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। তারা অনুরোধ করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রতি মাসে অন্তত 1 জন হেভিওয়েট যেন সভা করেন এই বঙ্গে। এখন ভোট এলেই এরা একটু বেশি আসেন, রাজনৈতিক পর্যটকের ভূমিকা নিয়ে নেন, আর ভোটের সময় এসে তারা ডেইলি প্যাসেঞ্জারি করেন, ডেইলি প্যাসেঞ্জারি। আমরা পরিষ্কার বলছি, এর আগেও তাদের নিয়মিত আসতে দেখেছি। পঞ্চায়েতেও বিজেপি হেরেছে, বিধানসভায় হেরেছে, লোকসভাতেও বিজেপি হেরেছে। তারা আসার পরেও এলে বাংলার অধিকারের টাকা দিতে আসবেন, খালি হাতে নাটক করতে আসবেন না। প্রধানমন্ত্রী আসছেন একটি সরকারি অনুষ্ঠানে, তার সঙ্গে একটি জনসভা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিকভাবে আমাদের কাছে যেটুকু ইঙ্গিত রয়েছে, তিনি কোনো একটি সরকারি অনুষ্ঠানে আসতে পারেন। 2021 সালে পশ্চিমবঙ্গে 8 দফার ভোট শুরু হয়েছিল 27শে মার্চ, শেষ হয় 29শে এপ্রিল। ফল প্রকাশ হয়েছিল 2রা মে। এখানে এসে আলিপুরদুয়ারে বক্তৃতা করা হোক বা অমিত শাহ আসুক, এই সবটা হচ্ছে আসলে বিহারে উনি যেমন গেলেন, সর্বদলীয় বৈঠক করলেন না, সীমানায় গেলেন না, যারা পেহেলগাঁওতে নিহত হলো তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন না, তখন দাঁড়িয়ে এটা বোঝা যায় যে এটা হচ্ছে বাপ বেলানা ভैया भैया সবচেয়ে বড় এখন হচ্ছে ভোট। 26-এর ভোটের কথা মাথায় রেখে ইতিমধ্যেই জেলা সভাপতি পদে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। সূত্রের খবর, ব্লক স্তরেও রদবদল হতে পারে। ইতিমধ্যেই একাধিক জেলা সফরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন ও অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
পেহেলগাঁওয়ের পর ভারত পাক সংঘর্ষ, জঙ্গি ঘাঁটি আক্রমণ থেকে ক্ষেপণাস্ত্র যুদ্ধ এবং অপারেশন সিঁদুর, গোটা দেশ জুড়েই জাতীয়তাবাদী আবেগের ঝড়। কিন্তু কথা হলো, সেই ঝড়ে রাজনীতির পাল কে বাঁধবে? সামনে বিহার ভোট, বছর গড়ালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন। অপারেশন সিঁদুরের আগে বিহারে জনসভার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেওয়ার শপথ নিয়েছিলেন। আর অপারেশন সিঁদুরের পর এবার এই মাসে সামনের বৃহস্পতিবার এ রাজ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজস্বীর কাছে প্রশ্ন অবশ্যই উল্টো দিক থেকে থাকবে, যে লড়াইটা তো করলো ভারতীয় সশস্ত্র বাহিনী, মারলেন সেনারা, মরলেন সেনারা, কিন্তু হিসেব চলছে যে এই জাতীয়তাবাদ থেকে ভোটের ডিভিডেন্ড কে তুলবে, আর সেটা করতে কোন দল কি করছে কেউ বাকি নেই। কিন্তু পরপর এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো। প্রধানমন্ত্রী বলেছিলেন যে নরেন্দ্র মোদীর মাথা ঠান্ডা কিন্তু রক্ত গরম। রাহুল গান্ধী প্রশ্ন করছেন, আপনার রক্ত কেন শুধু ক্যামেরার সামনে গরম হয়? আজকে আমার প্রথম বক্তা রাজস্বী লাহিড়ী। নমস্কার, শুভ সন্ধ্যা। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যায় চেনা, এটা হচ্ছে মানুষের পশ্চিমবঙ্গে স্পেসিফিক্যালি একটা বক্তব্য এবং ধারণা আমাদের হয়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অংশ। গতকাল প্রধানমন্ত্রী রাজস্থানে ছিলেন, নামলেন নল এয়ারপোর্টে। যে নল এয়ারপোর্টের দাবি করেছিল পাকিস্তান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি, গুঁড়িয়ে দিয়েছি, শেষ করে দিয়েছি, অমুক করে দিয়েছি। রাজস্থানে কোনো ভোট আছে বলে আমার জানা নেই বিকানেরে, যেখানে গতকাল প্রধানমন্ত্রী নামলেন, নেমে তার বক্তব্য রাখলেন, বিভিন্ন কল্যাণ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন। ঠিক সেই একই কারণেই উনি আগামী 29 তারিখে পশ্চিমবঙ্গে আসছেন বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে, বিভিন্ন কথা বলতে, এবং তার সঙ্গে সঙ্গে সিক্কিমের স্টেটহুড, যেটা 16 তারিখে হয়েছে, 50th অ্যানিভার্সারি, সিক্কিমের হিমালয়ান কিংডম ভারতবর্ষে বিলয় করে, তিনি সিক্কিমেও যাবেন। সেখানে সে একই সময় সিক্কিম তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি দুটো কথা বলবো। এক হচ্ছে পেহেলগাঁও কাণ্ডের পর প্রথম বার্তা, যার মধ্যে একটা অংশ আন্তর্জাতিক কমিউনিটিকে অ্যাড্রেস করে ইংরেজিতে বললেন প্রধানমন্ত্রী, সেটা হয়েছিল বিহারের নির্বাচনী জনসভা থেকে। এক, দুই হচ্ছে তুমি সরকারি প্রোগ্রামের লিস্টটা বললে, পাশাপাশি এটাও যে রাজ্য বিজেপির বিশেষ অনুরোধে শোনা যাচ্ছে তার পাশে খুব কাছে ওই আলিপুরদুয়ারে তিনি একটি জনসভাও করবেন। না, শোনা যাচ্ছে এমন কথা তো জগন্নাথদার প্রেস কনফারেন্স আমরা এক্ষুনি দেখলাম। এর সঙ্গে জনসভা কনফার্ম, জনসভা হচ্ছে, অবশ্যই জনসভা হবে, কিন্তু তার সাথে প্রধানমন্ত্রী যখন আসছেন, প্রধানমন্ত্রী আমার দলের নেতা, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল, এটি কোনো আঞ্চলিক রাজনৈতিক দল নয়, এটি ডিস্ট্রিক্ট রাজনৈতিক দল, 3টে রাজ্যে থাকা এবং সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া কোনো রাজনৈতিক দল নয়। তো প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেখানে আমি রাজনৈতিক দল হিসেবে আমার দল চাইবে, যখন আমার দলের নেতা সেখানে আসছেন, তাই রাজনৈতিক কর্মসূচি আলাদা। কিন্তু আমি বললাম সরকারি অনুষ্ঠানের পাশে প্যারালালি ইম্পর্টেন্ট ওই অনুষ্ঠানটিও। না, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন জাপানে, বিদেশে তাকে পাঠানো হয়েছে সরকারি প্রতিনিধি করে। কমিউনিস্ট পার্টির জন ব্রিটাসও গিয়েছেন। তাহলে পরে কি এখন হনলুলুতে নির্বাচন লড়তে সিপিএম গিয়েছে বা তার প্রচার করতে গিয়েছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে রাসবিহারী বসুর হয়ে কথা বলতে গেছেন, বা সেখানে জাপানে তৃণমূল কংগ্রেস, আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধি দেবে, এমন তো কোনো ব্যাপার নেই। তো ভারতবর্ষের মধ্যে আমাদের অভ্যেস হচ্ছে একটা, ইন্দিরা গান্ধী যখন পশ্চিমবঙ্গে আসতেন, তার মানে কি ইন্দিরা গান্ধী শুধু রাজনৈতিক কারণে এসেছেন? রাজীব গান্ধী কি শুধু রাজনৈতিক কারণে এসেছেন? যখন রাজীব গান্ধী দূরদর্শন কেন্দ্র উদ্বোধন করতে এসেছেন 85 সালে গল্ফ গ্রিনে, তখন কি সেটা একই সঙ্গে একই গাড়িতে পাশাপাশি রাজীব গান্ধী এবং জ্যোতিবাবু গিয়েছেন? দার্জিলিংয়ে 80-র দশকে যখন জ্যোতিবাবু এবং রাজীব গান্ধী একসঙ্গে সভা করেছেন, সবকিছুই কি রাজনীতির সঙ্গে তুলনা করা তো আমার মনে হয় ঠিক উচিত হবে না। ঠিকই, কিন্তু আমি মনে করিয়ে দিই যে 26/11 মুম্বাই হামলার পর এইটা হচ্ছে বিজেপির ফাইট টেরার ভোট বিজেপি, একেবারে স্পষ্ট করে সমস্ত সংবাদপত্রে এটা বিজ্ঞাপন হয়েছিল। আরো বহু উদাহরণ দেওয়া যায়, 19-এর উদাহরণ, কিন্তু তোমায় বাড়তি সময় দিলাম, তুমি শেষ করার পর আমি দেব। তবে সুমনদা, যদি এটা তোমাদের একচেটিয়া নয়, এইভাবেই আমাদের দেশ চলেছে। যদি ভয় তার ভোটে ট্রান্সফার করার লড়াই একটা চলে, যদি ভয় কেউ পেয়ে থাকে, তাহলে পরে তার ভয় তার নিজস্ব ভয়। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা, তো এর দায়ভার আমাদের নয়। তবে ये डर हम लोगों को अच्छा लगा, তুমি বলছো এতে বিরোধীরা ইনসিকিউর হয়ে পড়েছে, ये डर हम लोगों को अच्छा लगा, এটা আমি অবশ্যই বলবো। কারণ যে কাজ, যা আজকে পশ্চিমবঙ্গ যে পটভূমিকায়, যে রাজনৈতিক পটভূমিকা তৈরি হয়েছে, যেতে তাদেরকে হবেই, যেতে তাদেরকে হবে। এই ভয় যদি কারুর লেগে থাকে তাহলে পরে সেটা খুব ভালো কথা, কারণ পশ্চিমবঙ্গের মানুষ মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গা,
পশ্চিমবঙ্গের চাকরি, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের কামড়ে দেওয়া, পুলিশের বেধড়ক মারধর, অ্যাডমিনিস্ট্রেশনের কি অবস্থা সেটা দেখে নিয়েছে এবং পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে। পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে যেতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। রাজস্বীর বক্তব্য, এই ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের শাসকরা। আমি মূল বিষয় একবার ফিরবো, সেটা হচ্ছে 2019-এ, এটা কিন্তু বিরোধী দলের অভিযোগ তো বটেই, কিন্তু সেই অভিযোগ শটান নির্বাচন কমিশন অবধি পৌঁছেছিল যে 2019-এর 9 এপ্রিল মহারাষ্ট্রের লাতুরের সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ ছিল যে সেনার নাম করে নেতা ভোট চেয়েছেন। একেবারে স্পষ্ট অভিযোগ। নির্বাচন দফতরের সঙ্গে সঙ্গে কংগ্রেস ছুটে যায়। কি কোন বক্তব্যের প্রেক্ষিতে দেখাবো। मैं जरा कहना चाहता हूं मेरे फर्स्ट टाइम वोटरों को, क्या आपका पहला वोट पाकिस्तान के बालाकोट में एयर स्ट्राइक करने वाले वीर जवानों के नाम समर्पित हो सकता है क्या? প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলা করলে এইরকম দাঁড়ায়, যারা প্রথমবার ভোট দেবেন আমি তাদের বলতে চাই আপনাদের প্রথম ভোট কি পাকিস্তানে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছেন যে বীর জওয়ানরা, তাদের নামে উৎসর্গ হতে পারে। আমি বলছি ঠিক এই বক্তব্য নিয়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা ওই 2019-এ আপনাদের মনে থাকবে বালাকোট এয়ার স্ট্রাইকের পর নির্বাচন কমিশনে চলে গেলেন যে এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। একদম কাট টু 13ই মে, যেখানে আদমপুর এয়ারবেসে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত মালবিয়া তিনি লিখলেন, অপারেশন সিঁদুর শুধু একটা নিয়মিত সামরিক অভিযান নয়, এটা ভারতের নীতি, অভিপ্রায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মিশেল। এটাই মোদী মতবাদের কার্যক্ষমতা। এটা নিয়েও কংগ্রেসের নানা অভিযোগ আছে, আমি আসবো কংগ্রেস প্রতিনিধির কাছে, কিন্তু উল্টো দিক থেকে। তার আগে আপনাদের দেখাবো যে অপারেশন সিঁদুরের সাফল্য। বিরোধীরা এখন থেকে এই দাবি, এই প্রতিবাদ করতে শুরু করেছে, সরাসরি বিজেপি রাজনৈতিক কাজে এই সেনার সাফল্যকে ব্যবহার করছে। পরের প্রতিবেদন। मोदी का लहू गर्म होता है और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরে দিশেহারা হয়ে গেছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, সেনাবাহিনীর কৃতিত্ব নিয়ে কি ফের রাজনীতি শুরু হয়েছে? ভোট বাক্সে ফায়দা তুলতে কি সেনা, বায়ুসেনা, নৌসেনার শৌর্য পরাক্রমকে কাজে লাগানো হবে? पाकिस्तान आतंक फैलाता था, निर्दोष लोगों की हत्याएं करता था, भारत में डर का माहौल बनाता था, लेकिन पाकिस्तान एक बात भूल गया, अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। শুক্রবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কৃতিত্ব মোদীকেই দিয়েছেন তার ডেপুটি অমিত শাহ। 2014 में नरेंद्र मोदी जी प्रधानमंत्री बने, भारतीय जनता पार्टी के नेतृत्व वाली सरकार बनी और सबसे पहला बड़ा हमला उरी में हमारे जवानों पर किया, उनको जिंदा जला देने की हिमाकत की और हमने सर्जिकल स्ट्राइक कर पहली बार आतंकी ठिकानों में घुसकर आतंकवादियों को जवाब देने का काम उरी के बाद तुरंत किया। पुलवामा में हमला हुआ, फिर से एक बार हमने आतंकी अड्डों को उड़ाने का काम किया। বিরোধীদের অভিযোগ, উরি, পুলওয়ামা হোক কিংবা পেহেলগাঁও, প্রতিটি ক্ষেত্রে সেনা কিংবা সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। তারপর সেনাবাহিনী প্রাণের ঝুঁকি নিয়ে পাল্টা আঘাত করেছে। আর প্রতিবার সেনার এই পরাক্রম ও বলিদানকে হাতিয়ার করে ভোটে ফায়দা তুলেছেন কিংবা তোলার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। বিজেপি পার্টি যেহেতু তারা সরকারে, তারা বরাবর এই কাজটাই করে। যখন উরির ঘটনা হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইক, এই বাহাদুরি তারা নেবার চেষ্টা করেছে। বালাকেটেও একই ধরনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, আবার অপারেশন সিন্দুরও নেবে। এটা কৃতিত্বের যুদ্ধ, ওয়ার অফ ক্রেডিট। ভারত সরকার যা করছেন, দেশের প্রধানমন্ত্রী যা করছেন, দেশ ঐক্যবদ্ধ, দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে আছে, সরকারের সঙ্গে আছে, আস্থা আছে প্রধানমন্ত্রীর প্রতি যে পাকিস্তান তার যোগ্য উত্তর পাবে, কোনো আক্রমণ বিনা প্রত্যুত্তরে ফিরে যাবে না।
সেনাবাহিনীর অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। ট্রেনের টিকিটে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে তুলে ধরা হয়েছে নরেন্দ্র মোদীর মুখ। সেখানে দেখা যাচ্ছে অপারেশন সিঁদুরের লোগোর পাশে প্রধানমন্ত্রীর স্যালুট করা ছবি। পাশে লেখা রয়েছে অপারেশন সিঁদুর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নতুন দাগ কেটে দিয়েছে, এক নতুন ধারা নিউ নরমাল ঠিক করে দিয়েছে। অপারেশন সিঁদুর নিয়ে উনি যেগুলো বলছেন যে আমার শিরায় শিরায় গরম সিঁদুর ফুটছে, ভারতীয় ভাষারই অপব্যবহার। আমরা কখনো বলি না যে আমার শিরায় সিঁদুর ফুটছে, আমরা বলি যে আমাদের রক্ত গরম হচ্ছে। সুতরাং ওর এই বক্তব্যগুলো অরাজনৈতিক বাতুলতা। সব মিলিয়ে ফের একবার সেনাবাহিনীর কৃতিত্বকে ঘিরে রাজনীতি করার অভিযোগে চরমে তরজা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন কৃতিত্বের যুদ্ধ, কিন্তু এই কৃতিত্বের যুদ্ধে বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল, একেবারে জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল। পরপর বলি, গত শনিবার থেকে ব্লকে ব্লকে ভারতীয় জওয়ানদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন। 2, রাজ্য স্তরের নেতানেত্রী, রাজ্যের বহু মন্ত্রীর একেবারে তেরঙ্গা পোশাক পরে তেরঙ্গা নিয়ে জেলায় জেলায় পদযাত্রা। 3, কাশ্মীরে 5 সাংসদের টিম পাঠানো। 4 নম্বরে আসি, 4, ভারত সরকারের সর্বদলীয় টিমে সামিল হলেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় নন, ইউসুফ পাঠান নন, স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5, জাতীয় পতাকার ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট দাবি তুলেছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। সমীরদা আজ সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যাও দিয়েছেন। অর্থাৎ ডিভিডেন্ড তোলা বা রাজনৈতিক সুবিধে নেয়ার ক্ষেত্রে বিজেপিকে তৃণমূল 1 ইঞ্চি জমিও ছাড়ছে না। এটা বললে সমীরদা কত জোরে প্রতিবাদ করেন এবার দেখব। ধন্যবাদ সুমনবাবু। আমি যে কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব, এত পয়েন্ট। যুদ্ধ এখনো অনেক বাকি, ভোটও অনেক বাকি। আমি শুধু একটাই অনুরোধ করব, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটি করেছে একদম তাতে কিন্তু তিনি বলেছেন সরকারের পাশে আছেন, আজও বলছেন। যখন থেকে পেহেলগাঁও আক্রমণ শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তৃণমূল পার্টির কিন্তু স্ট্যান্ড একটাই, এবং তিনি সাফল্য কামনা করেছেন যে 51 জন এমপি সাংসদ 7টা টিমে বিভক্ত হয়ে সারা পৃথিবী ঘুরছেন, তারা ফিরে আসার পর অবিলম্বে লোকসভার অধিবেশন ডাকা উচিত, স্পেশাল সেশন। উত্তর দিতে ভয়টা কিসের? প্রশ্নের সম্মুখীন হব না। কেউ যদি সঠিক প্রশ্ন করে সে দেশদ্রোহী, কেউ যদি সঠিক কথা তোলেন সঙ্গে সঙ্গে হচ্ছে পাকিস্তানের গুপ্তচর বা পাকিস্তানের দালাল। এক কথায় সমীরদা, এইটা ভেবে এই আফটার থটের জন্যই কি আজকে ঠিক অনেক বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী, অনেক সাংসদকে যেরকম দেখছি যে তেরঙ্গার সমেত তাদের বক্তব্য রাখতে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে এক্স হ্যান্ডেলের পোস্টার কথা সমীরদা বলছেন, একেবারে সেই পোস্টটা করেছেন জাতীয় পতাকা সহ। আমি বলছি এটা কি ডিসক্লেমার যে বিজেপি এরকম বললে হবে না, তার কারণ একদম জাতীয় পতাকা সহ মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন। ন্যাশনাল ফ্ল্যাগ তো থাকতেই পারে। ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হলে রাস্তায় লোকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে বেরোয় না? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের জাতীয় পতাকা। হ্যাঁ, আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে, আমি যে বলছি না কোনটা বলবো কোনটা বলবো না বুঝে উঠতে পারছি না। প্রধানমন্ত্রীর কাছে কোনটা প্রায়োরিটি? নাম্বার 1, বিহারের নির্বাচন নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে, যেদিন পাহেলগামের ঘটনাটা ঘটে 22 তারিখ গত মাসের, উনি সেদিন সৌদি আরবে সমস্ত সফর কাটছাট করে 23 তারিখ ভোর রাতে ভারতবর্ষে ফিরে এলেন। 23 তারিখ মিটিং করলেন। 24 তারিখে 23 তারিখেই ঘোষণাটা হলো রাজনাথ সিংকে দিয়ে, খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, যে অল পার্টি মিটিং ইন পার্লামেন্ট উনি ডাকালেন এমপিদের। দেখা গেল আশ্চর্যজনকভাবে দেশের প্রধানমন্ত্রী নেই। তিনি কোথায়? নীতিশ কুমারকে পাশে নিয়ে হাসি ঠাট্টা করছেন। বিহারে নির্বাচনটা প্রায়োরিটি। ভারতবর্ষ জাহান্নামে যাক, 48 ঘন্টা হয়নি পাহেলগামের ঘটনা। 22 তারিখে পাহেলগামের ঘটনা,
24 তারিখে পাটনার ময়দানে, মানে ওই বিহারের ময়দানে, খুব সম্ভবত মধুবন, কেন ভোট আসছে নভেম্বরে বিহারে। সুতরাং দেশ জাহান্নামে যাক, ভোটটা আগে। নইলে শোভনবাবু আপনি আমাকে বলুন, একজন 75 বছরের মানুষ দেশের প্রধানমন্ত্রী, সে আমারও প্রধানমন্ত্রী, আমি তো ভারতবর্ষের নাগরিক। একটা ছবি দেখছি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির আইটি সেলের তরফ থেকে, এয়ারফোর্সের ক্যাপ্টেনের মতো, হাতে হেলমেট এবং আর্মির পোশাকে তিনি কোথায় যাচ্ছেন ভগবান জানে, সেই ছবিতে ছবিতে ছয়লা। কেন ওই ছবিটা সরিয়ে দিয়ে 3 আর্মি প্রধানের, সেনা, স্থলবাহিনী এবং বায়ুসেনা, তাদের ছবি থাকবে না? আমার প্রশ্ন এক, কৃতিত্ব যদি হয়ে থাকে যে ভারতবর্ষের বীর সেনা জওয়ান, কৃতিত্ব তাদের যারা জীবনকে বাজি রেখে রণাঙ্গনে যায়, তারা ফিরতে পারবে কিনা, পরিবারকে কোনোদিন দেখতে পাবে কিনা জানে না, কৃতিত্ব তাদের। বেশ, এটাকে রাজনীতিকরণ করবেন না। তার কারণে একটা প্রশ্ন সুমনবাবু, আমি আজকেও বিকেলে প্রেস কনফারেন্সে বাধ্য হয়েছি বলতে, যে সেটা হচ্ছে যে ওই 24 তারিখের যে মিটিংটা দিল্লিতে হলো, অল পার্টি মিটিং এর ব্রিফ করলেন বেরিয়ে কে? কিরণ রিজিজু মন্ত্রী। কি বললেন? ইন্টেলিজেন্স মে চুক হুয়া বলেছিলেন না বলেননি? এবার মজার কথাটা সুমনবাবু আমি আপনাকে বলি, ইন্টেলিজেন্সের চিফকে, আইবি চিফ, 3 দিন আগে আইবি চিফকে 1 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে, খবরটা নিন, আমি অন রেকর্ড অন ক্যামেরা বলছি। তাহলে কিরণ রিজিজু বা মন্ত্রিসভা যেটা মনে করছেন চুক হয়েছে, সেটা আমরাও জানি, পেহেলগামের ঘটনা। আজ 1 মাস 1 দিন হয়ে গেল, 4 জন জঙ্গি তো কেউ ধরাও পড়লো না, মারাও গেল না, তাহলে চুক তো হয়েছে। তাহলে সেই লোকটা তিরস্কারের জায়গায় পুরস্কৃত হলেন কেন? এই প্রশ্নগুলো তো আসবে। উনি তো লোকসভাটা ডাকবেন না এই কারণে। আমি শুধু একটাই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আবেদন করব, ছোট্ট কৌতূহলের প্রশ্ন থাকবে সমিতদা, যে মুর্শিদাবাদে এত বড় ঘটনা হলো, যে আইবি ফেল করলো এবং যে ফেলিয়ার নিয়ে সংশয়ের কোনো জায়গা নেই, কজন আইবি অফিসারকে এর জন্য শাস্তি দেওয়া হয়েছে বা ট্রান্সফার করা হয়েছে? এখানে আপনাকে বলি, বর্ডার পেরিয়ে যে আসবে প্রথম দায়িত্বটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তো বর্ডার সিকিউরিটি ফোর্স তো কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের হাতে। কেন্দ্রীয় মুর্শিদাবাদের সঙ্গে বর্ডার পেরোনোর কোনো সম্পর্ক নেই। মানে মুর্শিদাবাদে তো আপনার পুলিশের রিপোর্ট বলেছে যে বাড়ির 200 মিটারের মধ্যে যারা দাঙ্গা করেছে তারা আক্রান্তদের, ভিকটিমদের বাড়ি 200 থেকে 400 মিটারের মধ্যে থাকে। আমি তো বলছি এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে, তারা তো দাঙ্গাটা লাগাতে চায়। আচ্ছা, কোনো সরকার সেটা বলতেই পারে, কিন্তু আমি বলছি সেটা রোখার হতেই পারে, আমি বলছি সেটা রোখা, সেই চক্রান্ত ব্যর্থ করার দায়িত্ব চিত্র আইবি এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের, তাদের ব্যর্থতা তদন্ত হচ্ছে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে, কিন্তু কাউকে প্রমোশন দেওয়া হয়নি বা এক্সটেনশন দিয়ে দেওয়া হয়নি। সেই অফিসার 300 জন অ্যারেস্ট করেছেন, কজন বাংলাদেশি আছে, কজন সীমান্তর পার হয়ে আসা লোক আছে। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্বহীন ভাষায় বলছে, দয়া করে এটাকে ভোটের রাজনীতিতে নিয়ে যাবেন না। তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের রাজনীতি করছে না, যখন দরকার হবে করবে, কিন্তু এই ইস্যুতে নয়। এবং দয়া করে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আছে, একটু কখনো কখনো ম্যাচিউরিটি দেখাও। তার কারণ হচ্ছে সংকীর্ণ ভোটের রাজনীতি করতে গিয়ে দেশ জলাঞ্জলি যাবে, এটা হতে পারে না। তবে আমি একটা ক্রস রেফারেন্স দিয়ে আমি রাজস্বীর কাছে যাব, যে এই পাইলটের ছবিতে নরেন্দ্র মোদী বিমান যাত্রার একটি ছবি ব্যবহার করা হচ্ছে, এটাতে কংগ্রেস আজ প্রেস কনফারেন্স করে সমিতদার সুরেই আপত্তি করেছে এবং তারা সোশ্যাল মিডিয়া ভাইরাল করার চেষ্টা করছে যে রাজীব গান্ধীর ছবি দিয়ে আসলি পাইলট নকলি পাইলট। আমি সেই দিকে যাব না, কিন্তু উত্তর দেবো রাজস্বীর কাছে। 3 মাস ধরে চক্রান্ত চলেছে, এটা পশ্চিমবঙ্গ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছেন মুর্শিদাবাদে এতটাই অপদার্থ এদের ইন্টেলিজেন্স যে ধরতে পারেনি নাকি 3 মাস চক্রান্ত। ভালো হচ্ছে ভারতবর্ষের ইন্টেলিজেন্স বলিনি, আপনার সময় তো বলিনি, আপনার সময় তো বলিনি, জবাবটা দিন। আরে জবাবটা আপনি দিন আগে, জবাবটা তো দিচ্ছি আপনাকে, জবাবটা আপনাকে দিচ্ছি। শুনুন, সন্ত্রাসবাদীরা কোথায়, পাহেলগাঁওর সন্ত্রাসবাদীরা কোথায়? 7 মে এবিপির কনক্লেভে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্যটি রাখছিলেন, হেসেছিলেন, হাসি মজকরা করেছিলেন, তখন এখানে উপস্থিত অনেক কেউ আমরা বুঝতে পেরেছিলাম যে সেই রাত্রে যে সিঁদুরদান হয়ে যাবে আর তারপরে যাদের বাবা পাকিস্তান তারা কান্নাকাটি আরম্ভ করে দেবে।
সেটা তো বুঝতে পারিনি। তো আজকে কান্নাকাটিটা আরম্ভ হয়ে গেছে। এখানে প্রসঙ্গ আমাকে টেনে আনতেই হয়েছে ৭১, কারণ তৃণমূল কংগ্রেসের গর্বজাত। ৭১ যুদ্ধে যদি দাঁড়িয়ে থাকা ইন্দিরা গান্ধীর কৃতিত্ব হতে পারে, তাহলে অপারেশন সিঁদুরের যদি প্রধানমন্ত্রী যদি কোনো কৃতিত্ব দাবি করে তাহলে সেটা চলবে না। এবার আমি বলছি কেন কৃতিত্ব, যদিও আমরা একবারের জন্য বলিনি সম্পূর্ণ সেনাবাহিনীর কৃতিত্ব। আমাদের কৃতিত্বটা কোথায়? আমরা সেনাবাহিনীকে যে সশক্তিকরণ করেছি এটা ভারতবর্ষের কোন সরকার করেনি। যে কোনো ডিফেন্স পার্সোনালকে S-400 থেকে আরম্ভ করে আকাশ মিসাইল সিস্টেমস থেকে আরম্ভ করে যে লো লেভেল এয়ার ডিফেন্স সিস্টেমস, ড্রোন জ্যামিং, এই প্রত্যেকটা ডিফেন্স সিস্টেম থেকে আরম্ভ করে, আমি একবার বলুন তো স্যাম মানিকশর নাম একবারের জন্য কেউ উচ্চারণ করে ৭১ যুদ্ধের জন্য? এই মুহূর্তে সমস্ত লড়াই থেমে যাবে। বলুক আজকে দাঁড়িয়ে যে ৭১ একমাত্র ন্যাশনাল হিরো হচ্ছেন জেনারেল স্যাম মানিকশর, যার পেনশন বন্ধ করে দেওয়া হয়েছিল যখন মমতা ব্যানার্জি সেই তথ্যের খাতিরে দেখুন ৭১ সালে তো আমার জন্ম হয়নি, আমি কি হয়েছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারবো না, কিন্তু ইতিহাসে দেখতে পাই যে শ্যাম মানিকশকে ইন্দিরা গান্ধী যুদ্ধ থামা মাত্র চিঠি লিখছেন যে আপনার এবং আপনার সেনাবাহিনীর জন্য এই জয় আপনাদের কুর্নিশ, এটা চিঠিতে। আমি আবার বলছি পরবর্তী ভোটে কতটা ব্যবহৃত হয়েছিল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা আমি বলতে পারবো না। আমি আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি। ফিল্ড মার্শালটা ঘোষণা করেছিলেন সেটা বলুন। ভারতবর্ষের আর্মিতে প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ। তো জানে না কি বলবো, বলে দেবে আমি জন্মাইনি। আচ্ছা দাঁড়ান আরেকটা শেষ ঘোষণা করেছে ফিল্ড মার্শাল যুদ্ধের সময় ঘোষণা হয়, ফিল্ড মার্শাল ঘোষণা হয়েছে। আরে বাবা থামুন না, নতুন কি আছে? আর আপনি ম্যাচিওরের কথা বলছেন, আপনাদের মত ম্যাচিওর চোরদের সাথে আপনাদের কোনো কথা নেই। আপনারা ম্যাচিওর তথ্যের জন্য আমি আসবো, সমিত দার কাছে আসবো তথ্যের জন্য। হ্যাঁ বলুন, সিজ ফায়ারটা কার কথায় হলো এই উত্তরটা দিন এবং কেন হলো? হয়তো যখন পাকিস্তান জিতে নিয়েছি আমরা ফোন করেছিল, এই সুযোগ আর পাওয়া যাবে না। ফোন করেছিল ওরকম ভাবে মারবেন না, ওরকম ভাবে মারবেন না। আমাদের মুর্শিদাবাদে খুব কষ্ট হচ্ছে, আমাদের গোলাম চলে যাচ্ছে, মমতা ব্যানার্জি কথা হয়েছে তো সেই জন্য আপনাদের দুঃখে বুক ফেটে যাচ্ছে, এটা বুঝতে পারছি আপনাদের। সিজফায়ারটা কার জন্য করেছেন এবং তাতে তো আর্মি অসন্তুষ্ট। আর তুমি আজকে রাজস্থান, কালকে আলিপুরদুয়ার। বেশ, আমি এইখান থেকে নিঃসন্দেহে আমার পরের প্রতিবেদন সেটা হচ্ছে যে এই এতক্ষণ ধরে যেটা দেখলেন বিজেপি এবং তৃণমূলের লড়াইটা রাজ্য স্তরে এই অপারেশন সিঁদুরকে নিয়ে এটা খুব তীব্র। নিঃসন্দেহে সেই লড়াইয়ে তৃণমূলের দিক থেকে কি পাল্টা জবাব, বিজেপির কি পাল্টা জবাব আপনাদের সামনে পরের প্রতিবেদনে রাখবো এবং ফিরে আসার পরে বলবো যে এতক্ষণ ইন্টারনেটে ঠিক কী দেখছিলাম সেটা অ্যাবসলিউটলি তথ্যের খাতিরে সেটাও আপনাদের সামনে সমানভাবে রাখবো। আগে প্রতিবেদন। जो सिंदूर मिटाने निकले थे उन्हें मिट्टी में मिलाया है। हमारे प्रधानमंत्री जी ने उनको कहा था, बिहार से कहा था कि इसका उचित जवाब दिया जाएगा। নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, সবার মুখেই এখন শুধু অপারেশন সিঁদুর। বিরোধীরা দাবি করছে পুরনো কৌশল হিসেবে ফের একবার জাতীয়তাবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে দিয়েছে বিজেপি। তার কারণ এবছরে বিহারে বিধানসভা নির্বাচন, পরের বছর পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট আছে। কিন্তু বাস্তবটা হলো জাতীয়তাবাদের এই জমিতে বিজেপিকে একা চাষ করতে দিতে নারাজ বিরোধীরাও। অপারেশন সিঁদুরের পর বিজেপি যখন তেরঙ্গা যাত্রা বার করেছে, তখনই ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে ব্লকে ব্লকে পাল্টা কর্মসূচি করেছে তৃণমূল। পেহেলগাঁও কাণ্ডে নিহতদের পরিবারের কাছে ছুটে গেছে বিজেপি তৃণমূল দু দলের নেতারাই। পাকিস্তানের গোলাবর্ষণে সীমান্ত লাগোয়া রাজৌরি, পুঞ্চের যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে পৌঁছে গেছে তৃণমূলের প্রতিনিধি দল। আমরা এসেছি গভীর মনের ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, আর সেই পরিবারগুলির পাশে আমরা দাঁড়াতে এসেছি যারা অনেক কিছু হারিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরের পর মোদী সরকার যে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে পাঠিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে অংশ নিয়েছেন। শুক্রবার যৌথ অধিবেশনের দাবি জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তাতে জলজল করছে ভারতের জাতীয় পতাকার ছবি। উরির সার্জিক্যাল স্ট্রাইকের সময় প্রশ্ন তুলেছেন, বালাকোটের তিনি প্রমাণ চেয়েছিলেন এবং
পাকিস্তানের উপর পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া এবং 11টি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত আনার পরেতেও তিনি একবার একটি জয় হিন্দ আর জয় ভারত ছাড়া সেনাদের অবধি প্রশংসা করেননি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করতে চাই, অপারেশন সিন্দুরকে আপনি সমর্থন করেন কিনা? বাহিনী তার যে সাফল্য তাকে নিজেদের ব্যক্তিগত সাফল্যের প্রচার হিসেবে ব্যবহার করতে যেভাবে চাইছেন মোদিজি, সেটা বেঠিক। সেই সাফল্যকে আমাদের সাফল্য বলে প্রচার করার মনোভাবে এই সাংসদদের বা বিধায়কদের একটা দল পাঠিয়ে দিলেন কাশ্মীরে তৃণমূল মমতা ব্যানার্জি, যেভাবে সেনাবাহিনীর সাফল্য না আমাদের সাফল্য রাজনৈতিক মনোভাবে ব্যবহার করার এই প্রচেষ্টাটা, এটা মানুষ ভালোভাবে নেয় না, মানুষ সব বোঝে। কংগ্রেসও জাতীয়তাবাদকে হাতিয়ার করে নেমে পড়েছে রাস্তায়। অপারেশন সিঁদুর কেন তড়িঘড়ি বন্ধ হলো, মোদী সরকারের কাছে তার উত্তর চেয়ে পথে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধী আগেই শ্রীনগর গেছিলেন, শনিবার পুঞ্চে যাচ্ছেন তিনি। এর আগে 30 এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গিদের গুলিতে নিহত শুভম দ্বিবেদীর বাড়িতে পৌঁছে গেছিলেন রাহুল গান্ধী। 30 মে সেই শুভম দ্বিবেদীর বাড়িতেই যেতে পারেন নরেন্দ্র মোদী। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকেই রাজস্বীর দল বিজেপি একেবারে প্রেস কনফারেন্স করে প্রশ্ন তুলেছে, রোজই তুলছে, যে রাহুল গান্ধী এলওপি ভারতবর্ষে নাকি নিশানি পাকিস্তান। কেন? কারণ রাহুল গান্ধীর এক্স স্যান্ডেল, তার এক্সপোস্ট নাকি নিঃসন্দেহে বিজেপির বক্তব্য পাকিস্তানে বেশি জনপ্রিয় হচ্ছে। তার কারণ রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন। আমি সুমন রায়চৌধুরী, আমার পরের বক্তা কংগ্রেসের মুখপাত্রের কাছে ঠিক উল্টো দিক থেকে আসব, যে প্রশ্ন তোলা মানে আমি বলছি বালাকোট, মনে করুন বালাকোটের পর, বালাকোট এয়ার স্ট্রাইকের পর কংগ্রেস স্পেসিফিক্যালি প্রশ্ন তুলেছিল, রাহুল গান্ধীই তুলেছিলেন, তথ্য কোথায়, ছবি কোথায়, প্রমাণ কোথায়? কিন্তু তারপর 2019 সালের ভোটে দেখা গেল যে সম্পূর্ণ ডিভিডেন্ডটা রাজনৈতিকভাবে যদি ট্রান্সফার করার কাজ হয় তাতে বিজেপি সফল। তার কারণ 303টে আসন শুধু বিজেপি একাই পেয়েছিল, কংগ্রেস মাত্র 52টা আসন। আমি বলছি তার পুনরাবৃত্তি হবে না তো? এই প্রশ্ন তোলার জন্য আবার খুব গোদা বাংলা ভাষায় বলতে গেলে এই জাতীয়তাবাদী আবেগের ক্ষীরটা শেষ পর্যন্ত বিজেপি ঘরে তুলে নিয়ে যাবে না তো? দেখবো সুমন রায়চৌধুরী কি বলেন। শুভ সন্ধ্যা সকলকে। দেখুন, ভোট পেলে যেরকম অপরাধ মাফ হয় না, তেমনি প্রশ্ন তোলার পরেও কেউ যদি ভোটে যেতে সে ওই অপরাধটা করেনি সেটা কখনো প্রমাণিত হয় না। যাকে মাননীয় রাহুল গান্ধী বলেছেন, ক্যামেরার সামনে এলে নরেন্দ্র মোদীর রক্ত গরম হয়ে যায়। আজকে আমাদের প্যানেলে ক্যামেরার সামনে বিজেপির প্রতিনিধির রক্ত গরম হতে দেখলাম, কারণ আমরা প্রশ্ন করি। ভোট পাওয়াটা বড় কথা না, আমাদের কাছে গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব মানুষের জন্যে, ভোটে জেতার জন্যে নয়। আমরা তো সম্পূর্ণ শেষ হয়ে যাওয়া মাত্র 3টে রাজ্যে আমরা জীবিত রয়েছি জাতীয় কংগ্রেস, কিন্তু আমরা পাকিস্তানকে 2 টুকরো করেছিলাম এবং 2 টুকরো করার পরও ইন্দিরা গান্ধীর হাতে স্টেন গান দিয়ে আমাদের ছবি লাগাতে হয়নি ভারতবর্ষে, আমাদের বলতে হয়নি ইন্দিরা গান্ধীকে নমন, কারণ আমরা পাকিস্তানকে 2 টুকরো করতে পেরেছি। কিন্তু নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টি সম্মান জানাচ্ছেন, সেনাবাহিনীকে নয়। নরেন্দ্র মোদীকে নমন করছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সেনাবাহিনীর কোনো অস্তিত্বই তারা স্বীকার করেন না। 1, 2 নম্বর হচ্ছে প্রশ্ন করলে অসুবিধাটা কোথায়? আমরা তো প্রশ্ন করছি, বাকায়দা প্রশ্ন করছি। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছে, আমরা আগের দিন পাকিস্তানকে জানিয়েছিলাম নন সিভিলিয়ান এরিয়াগুলোতে আমরা আক্রমণ করব, যেখানে জঙ্গিদের অস্তিত্ব আছে আমরা সেখানে আক্রমণ করব। ভারতবর্ষের যুদ্ধের ইতিহাসে সুমনদা কোথায় আপনি শুনেছেন শত্রুকে জানিয়ে আক্রমণ করা হয়? কি অভিসন্ধি রয়েছে এই ভারত সরকারের সঙ্গে পাকিস্তানের শাসক দলের বা যারা রুলিং ফ্র্যাটার্নিটি রয়েছে? কি রয়েছে, কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এটা আমরা জানতে চাই। এখানেও সেটিং এর গন্ধ পাচ্ছ? সেটিং এর গন্ধ না, ভীতির গন্ধ। সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না। বিশ্ব জনমত ইন্দিরা গান্ধী গড়ে তুলেছিল। পাকিস্তানকে 2 টুকরো করার আগে এখানে বিদগ্ধ মানুষেরা রয়েছে। যেখানে 7ম নৌবহর পাঠিয়ে দিল আমেরিকা, সেখানে ইন্দিরা গান্ধী একা মাথা উঁচু করে বাকি বিশ্বকে সঙ্গে নিয়ে লড়াই করে পাকিস্তানকে 2 টুকরো করেছিল। কেন তৃতীয় রাষ্ট্রের একজন সরকার প্রধান ভারতবর্ষের
এর সঙ্গে তার প্রতিবেশী দেশের কোনো সামরিক সিদ্ধান্তের ঘোষণা করবে? এই প্রশ্ন তোলা কি অপরাধ? এই প্রশ্ন তোলা কি অপরাধ? কতগুলো জেট ফাইটার বিমান আমরা হারিয়েছি, ক্ষয়ক্ষতি কত হয়েছে, এগুলো তোলা অপরাধ? তাহলে জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী পাকিস্তানপন্থী, আর ওরা বিরাট রাষ্ট্রভক্ত, লুকিয়ে চুরিয়ে বিভিন্ন পদ্ধতিতে শুধু ভোট জেতার জন্যে ওরা সারা, শুধু জাতীয় কংগ্রেস কেন, অনেক বিরোধী দলকে ওরা রাষ্ট্রদ্রোহিতা, দেশ বিরোধিতার তকমা দেয়। ঠিকই সুমন, কিন্তু আমার একটা কথা বলুন, যেটা হচ্ছে যে জানিয়েও মাসুদ আজহারের পরিবারের 10 জন মারা গেল, লস্করে তৈবা এবং জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার্স ধ্বংস হলো। আমি বলছি যে তার মানেটা কি বুঝবো, যে যদি জানিয়ে গট আপ সেটিং করে হয় তাহলে এটা তো সম্ভব হতো না। মানে আমি তোমারই ব্যাখ্যা চাইছি। না না, গট আপ সেটিংটা আমি সেই ভাষা একবারও ব্যবহার করব না। দেশ এবং সরকারের সঙ্গে আজও বলছি, এত কিছু বলার পরও জাতীয় কংগ্রেস রয়েছে, কিন্তু যতদূর আমরা বুঝি, যতদূর সাধারণ মানুষ একজন রাজনৈতিক কর্মী হিসাবে বুঝি, আমরা কোনোদিন শুনিনি পৃথিবীর কোনো ইতিহাসে কোনো প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী বলেননি আমি অমুক দেশকে আক্রমণ করতে যাচ্ছি, সেই দেশকে কিন্তু আমি আগে জানিয়ে দিলাম যে সিভিলিয়ান টার্গেটস নয়, নন সিভিলিয়ান টার্গেটসে আমি আক্রমণ করব। দিনের পর দিন এটা রাজনীতি হচ্ছে বিদেশমন্ত্রীর বক্তব্যকে নিয়ে। বালাকোট এয়ার স্ট্রাইকের আগে উড়ি, পেহেলগাম, প্রত্যেকটা ঘটনার আগে পাকিস্তানকে আমরা বলেছি তোমরা যদি তোমাদের জায়গায় টেররিস্টদেরকে না সামলাও তাহলে কিন্তু আমরা ঘরে ঢুকে তোমাদেরকে মারবো। এই স্টেটমেন্টটাকে বলা হচ্ছে যে অপারেশন, মানে 7 তারিখ রাত্রিবেলা যে অপারেশনটা হয়েছে সেটা নাকি বিদেশমন্ত্রী তার আগের দিনকে ফোন করে নাকি বলে দিয়েছিল। এত সুন্দর একটা কথা, শুনতে পাই, এটাই বক্তব্য হচ্ছে যে এটাই ন্যাশনাল মিডিয়া অবধি দেখিয়েছে। আপনি দেখেননি, আপনি তাহলে ভালো করে দেখেননি জিনিসটা যে আমরা ফোন করে জানিয়ে দিয়েছি। আর যদি এটা হয়ে থাকে তাহলে বলবো তো তাহলে ভারতবর্ষ তো একদম ঠিক কাজ করেছে, তোর বাড়িতে ঢুকে আমরা তোকে কেলাবো, বলে কেলিয়েছি, বলে পিটিয়েছি, বাপের বেটা তাই বলে পিটিয়েছি, ওদের ক্ষমতা ছিল বলতে পারিনি। এটা একটা অত্যন্ত গুরুগম্ভীর ইস্যু। এখানে পাড়ার লোকের ভাষা ব্যবহার করলে কি ভাষা ব্যবহার করতে আমার একটা অন্য ভয় আছে যে দেখুন, আমার অতিথিরা যদি এই ভাষা ব্যবহার করে, দুদিন পরে আমি বেচারা ছোট সঞ্চালক, আমার মনে হবে যে এটাই সঠিক ভাষা, আমিও মারবো না বলে এইমাত্র যে ভাষাটা ব্যবহার করলো যদি সেটা করি তাহলে আপনারা সুস্থভাবে নেবেন তো? আমি জানি না। জোকস অ্যাপার্ট, এত উত্তেজনা হয়েছে, আমার উত্তেজনা প্রশমিত করতে পরের প্রতিবেদনটা নিতে হবে, যেটা সরাসরি মানুষ যখন খুব হতাশাগ্রস্ত হয়ে যায় না তখন ভাষা সন্ত্রাসে চলে যায়। ঠিক যেমন আমি শুধু বিনয়ের সঙ্গে এই কথাটা, ঠিক যেমন তৃণমূল একদম যখন যুক্তি ফুরিয়ে যায়, ফুরিয়ে যায়। আমি বলছি যে সমীরদার এটা আমি তুলে রাখলাম আর্কাইভে, যে শাসক দলের কেউ যখন এই ভাষা সন্ত্রাস, যেটা প্রায়ই হয়, প্রায়শই, তখন নিশ্চয়ই তখন ব্যাখ্যা হিসেবে না সমস্যা, এটা নিঃসন্দেহে না এর একটা, আমি সমীরদার সঙ্গে একমত যে এর একটা সত্যি বেশ এর একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তো সত্যি তাই, যে হতাশা থেকে কুভাষা, কুযুক্তি এর ভেতর হয়। কিন্তু আমি বলছি এইটা আমি আলাদা করে রাখলাম, এটা নিঃসন্দেহে অন্য ক্ষেত্রে আমার কাজে লাগবে। জানেন এবিপি আনন্দের আর্কাইভ অত্যন্ত স্ট্রং, এটা ভবিষ্যতে কাজে লাগবে, সেই জন্য সমীরদাকে বিশেষ করে ধন্যবাদ। কিন্তু এবার আমি যাব আমার পরের প্রতিবেদন, যেখানে আবার দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কংগ্রেস দাবি করেছিল যে এখন সংসদের বিশেষ অধিবেশনের দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে জাতীয় পতাকার সমেত তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা লিখলেন। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা বললেন যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না মুখ্যমন্ত্রী। পাশাপাশি আপনাদের জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, তার পাল্টা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া। এরপর পাকিস্তানের হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের মধ্যভাগে একের পর এক বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানা। ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমে সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করে দিয়েছেন তা নিয়ে দেশ জুড়ে এখন জোরালো প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
settle that whole. এই আবহে ইতিমধ্যেই সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য দুবার নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাহুল গান্ধী। একই দাবিতে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। আর এবার সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রীয় সরকারের সব সিদ্ধান্তের পাশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দৃঢ়ভাবে আছে সেটা আমি বারবারই বলেছি। তারপরই তিনি বলেছেন, প্রতিনিধি দলগুলি নিরাপদে দেশে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি। 7টি টিম তাদের সফর শেষ করে দেশে ফেরার পরেই অবিলম্বে সংসদের অধিবেশন, বিশেষ অধিবেশন ডাকতে হবে এবং গোটা ঘটনাটা কি কি ঘটেছিল এবং এই যে 7টা টিম ভ্রমণ করছেন সারা পৃথিবীতে তাদের রিপোর্টটাও সংসদে খোলাখুলি আলোচনা করার জন্য প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনি আহ্বান জানিয়েছেন। পাল্টা পোস্ট করে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, মুর্শিদাবাদে হিন্দু বিরোধী হিংসা নিয়ে আলোচনা করতে আপনি কেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডাকেন না? বিরোধী দল নেতা যে কথা বলেছেন, আমি বলছি না সেই ঘটনা, সেই মুর্শিদাবাদের, তার সঙ্গে তুলনা করে যেখানে দেশ সঙ্গবদ্ধ সেই মুর্শিদাবাদের ঘটনার টেনে এনে বলছেন এখানকার বিধানসভার অধিবেশন ডাকতে হবে, করে নিন্দা করছেন এখানকার সরকারকে। এর থেকে নিম্নমানের কুরুচিপূর্ণ রাজনীতি আর হতে পারে? ডোনাল্ড ট্রাম্প যেখানে বারবার দাবি করেছেন আমেরিকায় ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি থামিয়েছে, সেখানে নরেন্দ্র মোদী এ নিয়ে চুপ করে আছেন কেন? কেন তিনি বলছেন না ট্রাম্প ঠিক বলছেন না ভুল? এই প্রশ্ন বারবার তুলেছে বিরোধীরা। তাই তারা চাইছে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, মোদীজি ফাঁকা ভাষণ দেওয়া বন্ধ করুন, শুধু এটুকু বলুন, ট্রাম্পের সামনে নত হয়ে কেন আপনি ভারতের স্বার্থ বলে দিলেন? আপনি ভারতের সম্মানের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। দেখুন, কংগ্রেস আর তৃণমূলের ডিএনএ এক। তৃণমূল যতই রণহুঙ্কার দিক না কেন, তৃণমূল এখনো নামের পাশ থেকে কংগ্রেস শব্দটাকে সরিয়ে দিতে পারেনি। ওরা ভাষায় এক, ভালোবাসায় এক, সেজন্য ওরা একই সঙ্গে কাজ করে বেড়াবে। সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়ে পোস্টের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি বিশ্বাস করি সাম্প্রতিক সংঘাত এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানার অধিকার অন্য কারুর আগে সর্বাগ্রে রয়েছে এই দেশের জনগণের। সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সবার আগে শব্দটি বড় হরফে লেখা রয়েছে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেখুন, একটা জিনিস পরিষ্কার, রথী মহারথীরা এই ভারত পাক সংঘর্ষ নিয়ে ময়দানে নেমে পড়েছেন। বিজেপি করছে তিরঙ্গা যাত্রা, কংগ্রেস করছে জয় হিন্দ যাত্রা, তৃণমূল এখনও ওই রকম আমব্রেলা নেম কিছু দেয়নি, কিন্তু সেনাকে শ্রদ্ধা জানিয়ে মিছিল প্রচুর হয়েছে, জেলায় জেলায় এমনকি ব্লকে ব্লকে হয়েছে, অনেকে লোকালি নাম দিয়েছেন সংহতি যাত্রা। কিন্তু আমার পরের বক্তা সায়নদীপ মিত্রের কাছে আমার স্পষ্ট প্রশ্ন থাকবে যে বামপন্থীরা কোথায়? অনেকে একটা টার্ম ব্যবহার করছেন, প্রতিযোগিতামূলক জাতীয়তাবাদ, কম্পিটিটিভ ন্যাশনালিজম, তাতে বামপন্থীরা কোথায়? সায়নদীপ। দেশ আর দেশের মানুষের মধ্যেই বামপন্থীরা আছে সুমনদা। আইআরই বলে একটা সিনেমার একটা সংলাপের কথা মনে পড়ে যাচ্ছে। কাশ্মীরে মিশন শেষ করে একজন মেজর, জয় বক্সি নাম, তিনি ফিরছেন এবং তিনি তার রিপোর্টিং অফিসার অভয় সিং, মনোজ বাজপেয়ী ওটায় অভিনয় করেছিল, তাকে জিজ্ঞেস করছে চারিদিকে এত শিক্ষিত মানুষ, তারা একসাথে কাশ্মীর সমস্যা মেটাতে পারছে না কেন? উত্তরে কর্নেল অভয় সিং বলছেন, একটা সমস্যা থাকায় অনেকের যখন অনেক লাভ হচ্ছে, তাহলে এই সমস্যাটা মিটবে কেন? গত এক বছরে, শুধু এক বছরে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ৩৫ জন জওয়ান নিহত হয়েছেন, ৫৩ জন আহত হয়েছে। এক বছরেই ৬২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে। এর মধ্যেই ওই ২৬ জন নিরীহ পর্যটক রয়েছেন যাদেরকে ধর্মীয় পরিচয় দেখে খুন করা হচ্ছে। মানুষ খুন হচ্ছেন, সেনাবাহিনীর ঝন্টু আলী শেখ, ল্যান্স নায়েক, দীনেশ কুমার, তারা শহীদ হচ্ছেন। ঝন্টু আলী শেখের বাড়িতে বিজেপির নেতারা যাওয়ার সময় পাননি। সেনাবাহিনী সন্ত্রাসবাদকে ভাঙার বীরত্বপূর্ণ সংগ্রাম করছেন, আর তখনই সেই সেনাবাহিনীর অভিযানকে বিজ্ঞাপনী প্রচারের ঢঙে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করছেন। অতীতে কোনোদিন কেউ দেখেনি যে সেনাবাহিনীকে এরকমভাবে রাজনৈতিক প্রচারে ব্যবহৃত করার জন্য। রেলের টিকিটে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে অপারেশন সিঁদুরের ব্র্যান্ডিং করা হচ্ছে। নরেন্দ্র মোদী বলছেন যে তার শরীরে রক্ত নয়, সিঁদুর বইছে। এর আগে ২০১৪ সালে এই নরেন্দ্র মোদী জাপানের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সামনে বলেছিলেন যে আমার শরীরে কমার্স, ব্যবসা বইছে। এখন হয়ে গেল ওটা নাকি ওনার শরীরের রক্তে সিঁদুর বইছে।
ঐক্যবদ্ধ দেশ ছিল। আমি তো দেখলাম তোমরা এটার একটা ট্যাগলাইন দিয়েছো, রাজনৈতিক আক্রমণে সিঁদুরের সওদাগর। হ্যাঁ, সে তো বটেই। তো দেখছি তো সেনাবাহিনীর এই লড়াইকে কিভাবে ব্র্যান্ডিং করছে দেখতে পাচ্ছি আমরা। দেশ ঐক্যবদ্ধ হলো, সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতারা উপস্থিত রইলেন। তখন বিহারের ভোট প্রচারে চলে গেলেন দেশের প্রধানমন্ত্রী। এমনকি এখন তৃণমূল সংসদীয় অধিবেশন ডাকার কথা বলছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কংগ্রেস বামপন্থীরা অনেক আগে সংসদীয় অধিবেশন ডাকার কথা বলেছিলেন। তখন বিজেপি আর এনডিএ পরিচালিত রাজ্যগুলোকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী মিটিং করলেন। ভোটের রাজনীতি ছাড়া এটার অন্য কোনো কারণ আছে? আজকে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে সংসদীয় দল, তারা এই পাকিস্তানকে কিভাবে সন্ত্রাসবাদীর ঘাঁটি হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা অন্যান্য দেশকে বোঝাবার জন্য। সংসদীয় দল যখন গোটা পৃথিবী ঘুরছে, তখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ ভারত ভ্রমণে বেরিয়েছে ভোটের প্রচার করবার জন্য। আমি বলছি যে বিজেপি আরএসএস এটাকে অনেকদিন আগে থেকেই ব্যবহার করেছে যে কিভাবে এই পেহেলগাঁওয়ের ঘটনাকে নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ করা যায়। তাই যখন নৌসেনার শহীদ নৌসেনার স্ত্রী ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, বিদেশ সচিব ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, এমনকি মহিলা অফিসার দুজন তারা ঐক্যবদ্ধ ভারতের কথা বলছে, তখন এখানে সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে। আমার শেষ পয়েন্ট যেটা হলো যে এখন তৃণমূল নাকি ধোয়া তুলসী পাতা, উগ্র জাতীয়তাবাদকে নাকি কোনোদিন ব্যবহার করেননি। 1999 সালে যখন কার্গিল যুদ্ধে আমাদের দেশের সেনাবাহিনী হানাদার জঙ্গিদের, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের তাদেরকে পিছু হটতে বাধ্য করেছিল, তখন বিজেপি আর তৃণমূল, বিজেপি গোটা দেশ জুড়ে উগ্র জাতীয়তাবাদের হাওয়া ব্যবহার করেছিল। আর সেই উগ্র জাতীয়তাবাদের হাওয়ায় পশ্চিমবাংলায় তৃণমূল 8টা সিটে জিতেছিল, একটা সিটে জেতার কথা নয়। যদিও 8-এ গিয়ে থেমে থাকতে পেরেছিল, কারণ তখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ছিল, মানুষের রুটি রুজি জীবন জীবিকার ইস্যু দিয়েই রাজনীতি নিয়ন্ত্রণ হতো। আর তৃণমূল বিজেপি এই যুদ্ধের আবহে রাজস্বী খেয়াল করেছে কিনা জানি না, ওর একটা অংশে রাজস্বীর সায়নদেবের বক্তব্যের একটা অংশে কিন্তু খুশি হওয়ার কথা, কিন্তু খুশি তো হয়নি মুখ দেখে যা মনে হয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আইকে গুজরাল, তার হোম মিনিস্টার কমিউনিস্ট পার্টির ইন্দ্রজিৎ গুপ্ত। সালটা নিশ্চয়ই লোককে বলে দিতে হবেন না। ভারতবর্ষের যত অ্যাসেটস অ্যাক্টিভিটিস পাকিস্তানে ছিল সেটা সেই সরকার, সেই হোম মিনিস্ট্রি উইথড্র করে নিল, নাম ঠিকানা পাকিস্তানের হাতে দিয়ে দেওয়া হলো। ভারতবর্ষের পরবর্তীকালে হামিদ আনসারি উপরাষ্ট্রপতি, ইরানের অ্যাম্বাসাডার, সমস্ত অ্যাসেটসদের নাম ঠিকানা ইরানের হাতে তুলে দেওয়া হলো, বেছে বেছে হত্যা করা হলো, সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেল। ভারতবর্ষকে এই জায়গায় নিয়ে যাওয়া বামফ্রন্ট, পাকিস্তান মানতে হবে তবে ভারত স্বাধীন হবে বলা। 1989 থেকে কতজন মানুষ কাশ্মীরে মারা গিয়েছে তার অবধি হিসাব দেয়নি। সংসদীয় অধিবেশন অবশ্যই আমরা করব, কিন্তু সংসদীয় অধিবেশন ততক্ষণ সম্ভবপর হয় না সুমনদা যতক্ষণ একটা অপারেশন কন্টিনিউড হয়। অপারেশন সিঁদুর এখনো অবধি শেষ হয়নি, এটা প্রকাশ্যে বলা হয়েছে। অপারেশনের মাঝে কারা, যারা অপারেশনের ডিটেলস জানতে চাইছে, কাদের সাহায্য করার জন্য পাকিস্তানের চ্যানেলে আমরা দেখেছি প্রকাশ্যে গণ্যমান্য ব্যক্তিত্বরা বলছে। তার আগে তো আবার বলছি, তথ্যের খাতিরে রাজস্বীকে মনে করিয়ে দেবো, যখন চীন যুদ্ধ চলছে, চীন যুদ্ধ চলাকালীন অটল বিহারী বাজপেয়ী দাবি করলেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে যুদ্ধ চলাকালীন। অপারেশন সিঁদুর কি চলছে রাজস্বী ভালো বলতে পারবে, কিন্তু চীন যুদ্ধ চলাকালীন বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, এর প্রেসিডেন্স আছে। সেগুলো নিয়ে কি ইস্যু হয়েছিল, চীনের কোন জায়গায় আমরা কোনখানে ছিলাম, আমি বলছি যখন যুদ্ধ চলছে তখন অটল বিহারী বাজপেয়ী দাবি তুললেন পণ্ডিত নেহরুর কাছে যে বিশেষ অধিবেশন ডাকতে হবে, এবং সেই অধিবেশন ডাকা হলো। এর উদাহরণ আছে ভারতবর্ষে। ঢুকলে পরে তাকে মালা দিয়ে স্বাগত জানাবো, এদেরই ছাত্র নেতা 62-তে, সেটা ভুলে গেছে। 8 বার পশ্চিমবঙ্গতে নির্বাচিত হয়েছিল, ট্রাম্প ঘোষণা করেছে। বিজেপি উত্তর দিলে কিন্তু বাচ্চাদের মতো। কারণ ডোনাল্ড ট্রাম্প কি করে আগে সিজফায়ার ঘোষণা করে এবং মার্কিন বিদেশ সচিব কি করে বলে যে সারা রাত দেশের ভারতের সঙ্গে নাকি মার্কিন বিদেশ সচিবের সারা রাত ধরে কথা হয়েছে। কি কথা হলো, দেশের মানুষ জানবার কোনো অধিকার নেই, 1 নম্বর। দ্বিতীয় কথা হলো যে আজকে এত বড় কথা
কথা বলছে 1999 শোনো ভাই, কথাগুলো উত্তর শোনো না। 1999 সালে যখন আমাদের দেশের সেনাবাহিনী ওই গোটা পাকিস্তানের সেনাবাহিনী এবং সন্ত্রাসবাদীদের পিছু হটতে বাধ্য করলো, তখন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী বিজেপির সরকারের জর্জ ফার্নান্ডেজ বলেছিল যে হানাদারদের ব্যাক করার সুযোগ করে দেওয়া হয়েছে। এই জয়শঙ্করের কথায় তার রিফ্লেকশন হচ্ছে না তো? আর হামিদ আনসারিকে তারা টার্গেট করেছিল, এই সব উত্তর দিতে হবে। আমি একটাই কথা বলছি, এখানেও আজকের প্যানেলে বসেও বিজেপির প্রতিনিধি একটু আগে বললেন কারা পাকিস্তান পন্থী আইডেন্টিফাই করুন, মানে ভারতীয় জনতা পার্টি ছাড়া সবাই রাষ্ট্রের শত্রু। এক আর দ্বিতীয় কথা রাজর্ষিকে মনে করিয়ে দিই, অ্যাড্রেস টু দ্য নেশন প্রধানমন্ত্রী লাস্টে বলেছিলেন, যেটা নিয়ে আমরা এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করেছি, যুদ্ধবিরতি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তান কথা দিয়েছেন বলে আমরা সিজফায়ারে রাজি হয়েছি। এত বড় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকাল পাকিস্তানের কথার উপরে ভরসা করে যুদ্ধবিরতি রাজি হচ্ছে। দেখুন দেখুন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যদি একেবারে সপ্তমে তাদের কণ্ঠস্বর তোলে, বিশ্বাস করুন আমার ম্যাচ করার মতো ক্ষমতা ঈশ্বর আমায় দেননি। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি এইখান থেকে আমার পরের বক্তার কাছে যাব, কর্নেল কৌশিক সরকার। আমি সম্পূর্ণ অন্য জায়গা থেকে, যে আজকে দেখুন অমিত শাহ বলেছেন যে ভারত কড়া জবাব দিয়েছে। কেন অভূতপূর্ব এই জবাব? যে এই প্রথম পাকিস্তানের ভেতরে 100 কিলোমিটার ঢুকে আমরা মেরেছি। ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্য, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার পরের বক্তার কাছে আমার শুধু এইটুকু প্রশ্ন থাকবে, যখন তারা দেখেন দশকের পর দশক সাধারণ মানুষের দেশের জন্য জীবন যারা একেবারে নিবেদিত করেছেন, সেই ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যখন দেখেন যে রাজনৈতিক দলগুলো সেই সাফল্যে, তাদের ঘাম রক্তের বিনিময়ে যে সাফল্য আসে, সেই সাফল্যের ফায়দাটুকু ইভিএমে ট্রান্সফার করতে এত মরিয়া, তখন এত বছর ধরে, এত দশক ধরে দেশকে সার্ভিস দেয়া এই মানুষগুলোর কি হতাশ লাগে নাকি তারা ক্রুদ্ধ হন? কি বলছেন কর্নেল কৌশিক সরকার? সুমন, ফার্স্টলি থ্যাংক ইউ যে আপনি আমাকে এই শোতে ডাকলেন, এবং এটা আমার ফার্স্ট টাইম এই শোটাতে। প্রথম কথা বলি যে আমরা যখন 1987-এ কমিশন হয়েছিলাম, হ্যাঁ, আপনার ব্রিগেডিয়ার দাসও আমার বন্ধু, উই আর কোর্সমেটস। যখন শ্রীলঙ্কায় গেলাম তখন আমাদের কাছে ইকুইপমেন্ট ছিল না, আমাদের পুরনো ইকুইপমেন্ট দিয়ে লড়ছি, সেলফ লোডিং রাইফেল দিয়ে লড়ছি, কিচ্ছু ছিল না, মানে প্যাক রেশনও ছিল না যে এই রেশনটা নিয়ে যেতে হবে, ক্লিয়ার কাট ডাইরেকশনও ছিল না যে আপনাকে কী করতে হবে। তখন আমার 21 বছর বয়স। অ্যাট দ্যাট এজ আমার কাছে কি এক্সপেক্ট করা যায়? আমাকে আমার সিনিয়র যা বলছে আমি এটাই শুনছি, আর আমার সিনিয়র সেটা শুনছে যেটা ওর সিনিয়র বলছে। হায়ারার্কি লেভেল, ডিসিপ্লিন ফোর্স, আমরা ওইভাবে এগিয়ে গেছি। এত আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এত ক্যাজুয়ালিটি হয়েছে সেই সময়, এগুলো হতো না যদি ডাইরেকশন ক্লিয়ার কাট হতো, ওয়েপেন্স আমাদের কাছে ভালো থাকতো, ইকুইপমেন্ট আমাদের কাছে যদি ভালো থাকতো, আমাদের বুলেট প্রুফ জ্যাকেট থাকতো, সেগুলো কিচ্ছু ছিল না। তো এইগুলো নিয়ে, এইসব মানে নিয়ে আমরা লড়াইটা লড়েছি ওখানে, সীমাবদ্ধতা নিয়ে, এত কনস্ট্যান্ট নিয়ে, আর ওয়ান হ্যান্ড টাইট বিহাইন্ড ইউর ব্যাক, একদম এটা করতে পারবে না, এটা করতে পারবে, এটা করতে পারবে না। ওভার দ্য ইয়ার্স আমরা আস্তে আস্তে দেখলাম কত মডার্নাইজেশন হলো। যদিও বোফার্স এসছিল যে সময়, যে গভর্নমেন্ট ছিল সেই সময়, অনেক কন্ট্রোভার্সি ছিল, বাট ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট গানস। কার্গিলের যুদ্ধে আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছে বোফার্স কী করতে পারে। সুখয় 30 MKI সেই এয়ারক্রাফটটাও এসছিল সেই সময়। মডার্নাইজেশনটা ধীরে ধীরে হয়েছে, কিন্তু 99-এর পরে যেভাবে টেকনোলজি বাড়তে শুরু করলো, সেটাতে আজকে আপনি বাওয়ালপুরে 100 কিলোমিটার ভিতরে নিজের LC ক্রস না করে আপনি যেভাবে ফায়ারটা আনতে পেরেছেন, যেভাবে মুদ্রিকাতে এয়ার টু ল্যান্ড মিসাইল দিয়ে আপনি ধ্বংস করে দিয়েছেন ওদের বেস দুটো, যে পাকিস্তানের 9টা টেররিস্ট ক্যাম্প যেখান থেকে ওরা রিক্রুট করতো, লজিস্টিক সাপ্লাই দিত, ফাইন্যান্স করতো, ট্রেনিং করতো, আর
নিয়ে আসতো লঞ্চ প্যাডগুলোতে লঞ্চ করার জন্য। তো এইগুলো যখন করতো, এইগুলো আমরা এমনভাবে নষ্ট করে দিয়েছি ওদের যে ওরা অনেক ইয়েতে, তারপরে যখন এয়ারফোর্স ওদের এয়ার স্ট্রাইক করলো, এইগুলোর ডাইরেকশনটা খুব ক্লিয়ার ছিল। মানে ফার্স্ট টাইম চিফকে হয়তো বলা হয়েছে ওইভাবে, যেমন মানেক শাহকেও হয়তো মিসেস গান্ধী বলেছিলেন, এইবারও ওইভাবেই বলেছেন যে আমি এটা চাই, একদম, অ্যান্ড আই এম গিভিং ইউ ওপেন হ্যান্ড। এই ওপেন হ্যান্ডটা না আমরা সার্ভিসের টাইমে খুব একটা পাইনি, কিছুই পাইনি। মানে এই ওপেন হ্যান্ডটা ছিল না, কারোর এগেনস্টই ছিল না। কিছু করতে যান ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম টপ। সেই টপ ডাউন অ্যাপ্রোচটা এত এখন চেঞ্জ হয়ে গেছে। এখন একটা কোম্পানি কমান্ডার যে অন গ্রাউন্ড কাজ করছে, একটা প্ল্যাটুন কমান্ডার যে অন গ্রাউন্ড কাজ করছে, সে ওইখানে দাঁড়িয়ে তাকে কি করতে হবে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশান ও তার কাজটা করবে। এইভাবেই আমরা এগিয়েছি এবং এইভাবে সেই সময় দাঁড়িয়ে সাকসেসটা যদি আর্মির বা আর্ম ফোর্সেসের না হয়, তাহলে পলিটিক্যাল পার্টিস যদি ফাইট করে সেই সময়, তখন আমাদের মনোবল ভেঙে যায় যে আমরা কার জন্য করছি, ফর হুম। এটা কিন্তু আমাদের মধ্যে কথা হয়, ওয়েন উই আর সার্ভিং, এটা আমাদের মধ্যে কথা হয়, 100% কথা হয় যে ফর হুম আর উই ওয়ার্কিং। যখন আমরা রেডিওতে শুনতে পাচ্ছি, ওখানে তো টিভি নেই বর্ডারে, রেডিওতে শুনতে পাচ্ছি যে এই চলছে, এই প্রবলেম চলছে। তো এই জন্যে এইবার কিন্তু দেখলাম সবাই কিন্তু ঐক্যবদ্ধ ছিল, হোল কান্ট্রি একদম ইউনাইটেড ছিল এবং একসাথে সবাই গভর্নমেন্টের পাশে দাঁড়িয়ে এই জিনিসটা করতে পেরেছে। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল সরকার। যেন মন না ভেঙে যায়, প্রদেশ কংগ্রেস থেকে সেনা সম্মান যাত্রা 27 তারিখ হচ্ছে, ওনাদের সম্মান জানিয়ে আমরা ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধীর পুজো করি না, আমরা সেনাদের পুজো করি। আরএসএস গোটা দেশটাকে ভাগ করতে চাইছে। কেন হিমাংশু নারায়ণের ওয়াইফকে এরকম ভাবে আক্রমণ করাবে? বিক্রম মিশ্রির গোটা পরিবারকে এরকম ভাবে আক্রমণ করা হবে, সেনাবাহিনীর মনোবল ভেঙে যায়। দেশের বিদেশ সচিবের অ্যাকাউন্ট বন্ধ করতে হচ্ছে, তার মেয়েকে এইভাবে করতে হচ্ছে। পাকিস্তান কথা দিয়েছে আর জঙ্গিদের ট্রেনিং করবে না, ইনফিলট্রেশন হবে না, জোক অফ দ্য সেঞ্চুরি। প্রধানমন্ত্রী তাই সিজফায়ারে রাজি হয়েছে। প্রধানমন্ত্রী এই ধরনের কোনো স্টেটমেন্ট একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। এইবারে যে অপারেশন হয়েছে, এতে 26/11 মাস্টার মাইন্ড, এতে 1999 কান্দাহার হাইজ্যাকের মাস্টার মাইন্ড, 9/11 মাস্টার মাইন্ড, মানে এবং তার সাথে লন্ডন টিউব, তাদেরকে ধ্বংস করা হয়েছে। আমি 100% একমত, কিন্তু তার সঙ্গে এটাও যোগ করো যে এখনো পর্যন্ত পেহেলগামে 26 জনকে যারা মারলো তাদের একজনকে পাওয়া যায়নি। তোমার কথা মেনেই বলছি, হ্যাঁ ঠিকই বলেছো। 26/11 ঘটনা ঘটলো ভারতবর্ষে, এক্সটেনশন হয়ে যাচ্ছে। শোন, আমি কিন্তু ভদ্রতার চেষ্টা করে যাচ্ছি যতটা পাকিস্তানকে গেলাবো বললে পরে তৃণমূলের গায়ে লাগছে ভাষা সন্ত্রাস। আমি জানি না কেন এই পিরিচটা লাগছে, যাই না, ঠিক আছে। 26/11 ভারতবর্ষে এসেছেন, ব্যারাক ওবামা তার বইতে লিখে যাচ্ছেন, আমরা লিখিনি কিন্তু ব্যারাক ওবামা লিখছেন যে 26/11 ঘটনার পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানকে জবাব দিতে আর্মি কারবাই করার জন্য তিনি রেডি ছিলেন, কিন্তু কংগ্রেস পার্টি রাজি ছিল না, কারণ যুদ্ধ হলে পরে বিজেপি লাভ পেয়ে যাবে। ব্যারাক ওবামা লিখে গেছেন, তার বইতে লিখে গেছেন, আমি বলছি আমি রাজশ্রীর সঙ্গে শুধু একটা জায়গায় বলবো যে ও বলছে চেষ্টা করছে, আমি বলছি সৎ চেষ্টা করে যাওয়াই উচিত, একদিন না একদিন ঠিক সাফল্য আসবে। কিন্তু এখান থেকে আমি আমার পরের বক্তার কাছে আসবো, কিন্তু তার কাছে আসার আগে এই যে এতক্ষণ ধরে বিতর্কটা কি নিয়ে, যে কোন দল এই জাতীয়তাবাদী যে আবেগ সেইটাকে ইভিএমে ট্রান্সফার করতে পারে, তার থেকে রাজনৈতিক লাভ নিতে পারে। কিন্তু রাজনৈতিক লাভ নিতে গেলে একেবারে সরাসরি সংগঠন লাগবে এবং অবশ্যই কোথায় কি পরিকাঠামো আছে রাজনৈতিক দলের সেটা হবে। সেইটা নিয়ে প্রশ্ন তুললেন আজকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। ঠিক কি বলেছেন তথাগত রায়? আবার ঘুরে ফিরে বাম কংগ্রেসের মতো সেটিং শব্দটা কেন সারফেসে নিয়ে এলেন? নিঃসন্দেহে তাকে আমরা প্রশ্ন করেছিলাম। অন ক্যামেরা কি বলেছেন তাও দেখাবো, তারপর বিশ্লেষণে আসবো। দেখুন, রাজ্যে বিধানসভা ভোট হতে বাকি, মেরে কেটে 10 মাস। তার আগে বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তৃণমূলের সঙ্গে বিজেপির সেটিং এর আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি লিখেছেন, 2026 সালে একজন অর্থিক সময় রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির প্রায় পঙ্গু অবস্থার জন্য অথবা সেটিং এর জন্য তৃণমূল নির্বাচনে জিতে যায়, তাহলে তা হবে বাঙালি হিন্দুর বিলুপ্তির প্রথম ধাপ।
বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত। কেন জেলে ভরেননি? যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে, সেই কারণটা কেউ কেন বলেননি। এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছে না সেটিং আছে। ওনার কথা দল শোনে না কেন, কেন ওকে টুইট করে করে বলতে হয়, সে তো উনিই বলতে পারবেন। তো উনি নাকি রাজ্য সভাপতি ছিলেন, উনি নাকি ছিলেন ওই রাজ্যপাল ছিলেন, তো ওনার এত অ্যাক্সেস আছে, উনি দলকে বোঝাতেই যান। লোকসভা ভোটের আগেও বিজেপি তৃণমূল সেটিং এর আশঙ্কা শোনা গেছিল তথাগত রায়ের গলায়। যে ব্যাখ্যাটা খুব বেশি তৈরি হচ্ছে এবং যেটাকে আমি দুর্ভাগ্যজনক বলছি, সেটা হলো যে লোকের ধারণা হচ্ছে সেটিং। যে সেটিং এর অভিযোগ সিপিএম কংগ্রেস করে, কার্যত সেই আশঙ্কাই বারবার শোনা যাচ্ছে খোদ রাজ্য বিজেপির একদা নাম্বার 1 এর মুখে। ভারতীয় জনতা পার্টির 13 কোটি সদস্য, গত নির্বাচনে প্রায় 30 কোটি ভোট, এরপরেও যারা ভোট দিতে পারেননি এমন কয়েক কোটি সমর্থক। তো যার ফলে এত বড় বৃহৎ পরিবারের প্রত্যেকেরই অধিকার রয়েছে ভারতীয় জনতা পার্টির ভালো মন্দ চেয়ে কিছু না কিছু মত প্রকাশ করা। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আসলে রাজ্য বিজেপি দিল্লির চাপে বা দিল্লির মনোভাবে তৃণমূলের পাশে আছে, ঠিক লড়াই করতে রাজি না। এটা এমনকি তথাগত রায়ের কথাতেও সেটিংটা আরো একবার স্পষ্ট হচ্ছে। শুধু সেটিং এর আশঙ্কাতেই থামেননি তথাগত রায়, রাজ্য বিজেপির সভাপতি নিয়েও ফের একবার মুখ খুলেছেন তিনি। এই যে অর্ধেক সভাপতি রয়েছেন, অর্ধেক সময়ের সভাপতি, আমি তো বললাম এটা একটা অচিন্তনীয় ব্যাপার। এরকম কখনো হতে পারে যে একটা লোক দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছে, আর সেই লোক আবার কলকাতায় একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দলের প্রধান বিরোধী দলের দায়িত্ব সামলাচ্ছে? এরকম হতে পারে কখনো? অসম্ভব, আমি ভাবতেই পারি না। 26-এ কি রেজাল্ট আদৌ ভালো হবে বিজেপির পক্ষে? ভালো তো হবেই না। 2021-এ তো বললাম এটা কলঙ্কজনক অধ্যায় ছিল, একেবারে জেতা গেম হারিয়েছিল বিজেপি সেবার। পঙ্গু তো আমার মনে হচ্ছে নেতৃত্ব সংগঠন দুই পঙ্গু বিজেপির। আমি কারোর সাথে বিজেপির কারোর সাথে একমত হতে চাই না কোনো ব্যাপারে। আমার মত হচ্ছে যে বিজেপি পঙ্গু সাংগঠনিকভাবে এবং আদর্শগতভাবে। সব মিলিয়ে সেটিং তত্ত্বে ফের সরগরম রাজ্য রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সমালোচনার দুটো অংশ। একটা অংশ তো অর্ধেক সময় সভাপতি নাম না করে বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সংশয় একটা দলের মধ্যেও আছে, শুধুমাত্র বিজেপি বিরোধীরা বলছেন তা নয়। এবং কে বলছেন? তথাগত রায়। তথাগত রায় কিন্তু একেবারে হতাশ বসে যাওয়া কোনো সাধারণ নেতা নন। এক হচ্ছে বিজেপি স্ট্রাকচারে রাজ্য সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, প্রাক্তন রাজ্য সভাপতি, তারও একটা নিঃসন্দেহে ওজন থাকে, এবং এই কয়েক মাস আগে অমিত শাহর মঞ্চে একেবারে পাশে তথাগত রায়কে দেখা গেছে। আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব যে এই সেটিং তত্ত্বে কিছুটা বিশ্বাস অথবা পুরোটা অবিশ্বাস করতে না পারা, অর্থাৎ সার্বিকভাবে যে সংশয় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দেখাচ্ছেন সেইটা একজন সাধারণ ভোটারের মনে থাকবে, এটাই তো স্বাভাবিক। সেই জায়গা থেকে বিজেপিকে নিজেকে উত্তীর্ণ করতে পারবে? সুমনদা, দেখুন, যে আলোচনাটা চলছিল সেটা হলো সেনাবাহিনীর কৃতিত্বকে যেভাবে দুটো মূল রাজনৈতিক ধারা দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, মূলত বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তার সহযোগী হিসাবে জাতীয়তাবাদের মানে ভাবাবেগে ভাসাতে চাইছে। এবং এটা কিন্তু আপনি যদি বলেন একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসাবে বলবো, এটা কম্পিটিটিভ কমিউনালিজম ছিল, এটাকে কম্পিটিটিভ ন্যাশনালিজমে রূপান্তরিত করছে। অর্থাৎ আমরা বারবার বলছি এই রাজ্যে বিজেপি এবং তৃণমূলের অবস্থানটা কিন্তু একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা অবস্থান, যেখানে হিন্দুদের পক্ষে বিজেপি, মুসলিমদের ফোকাস করে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। আর এখন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো এই কম্পিটিটিভ কমিউনালিজমটাকে কম্পিটিটিভ ন্যাশনালিজমে আনার চেষ্টা করছে। তাতে দুটো দলেরই কিন্তু উইন উইন সিচুয়েশন হয়। কেন উইন উইন সিচুয়েশন হয়? জাতীয়তাবাদের ভাবাবেগে যদি আমি পরিচালিত করতে পারি মানুষকে, তাহলে নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে না এই দেশে বেকারত্ব কেন বাড়ছে, মুদ্রাস্ফীতি কেন বাড়ছে,
নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে না যে 1,84,000 মানে সেনাবাহিনীতে শূন্য পদ কেন? নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে না যে 4 জন পেহেলগাঁওয়ের 4 জন যারা আক্রমণ করেছিল তাদেরকে কেন ধরতে পারেনি সরকার? নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে না যে কেন রেলে 20% পদ শূন্য, পোস্ট অফিসে কেন 20%, 30% পদ শূন্য, এগুলো কোনো উত্তর দিতে হবে না। উল্টো দিকে যদি জাতীয়তাবাদের ভাবাবেগে 26-এর বিধানসভা নির্বাচন পরিচালনা করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে না যে কেন মানে দিনের পর দিন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, স্কুল কলেজগুলো কেন বন্ধ, কেন শিক্ষকদের মানে দুর্নীতি হয়েছে, কেন মানে মুর্শিদাবাদের মতন জায়গাতে স্বাধীনতার পরে হিন্দুদেরকে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে দাঙ্গার ফলে, এবং পুলিশের ভূমিকা কী ছিল, কারোই কোনো উত্তর দিতে হবে না। শুধু জাতীয়তাবাদের তিরঙ্গা পতাকা তোলো আর নির্বাচনে জয়ী হও। কিন্তু এটা হলো উইন উইন সিচুয়েশনে কিন্তু তৃণমূল এবং বিজেপির অবস্থান। এবং আমি যাকে বলছি, এই দুটো রাজনৈতিক দলের দিকে যদি তাকান তাহলে এরা কিন্তু পার্লামেন্টের সেশন ডাকতে যেমন নরেন্দ্র মোদী ভয় পায় যে ভাই প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নের ভয়েই সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী উপস্থিত থাকেন না। সেই কারণে বিহারের নির্বাচনের প্রচারে থাকতে পারেন, কিন্তু সর্বদলীয় বৈঠক ডেকেও তিনি থাকতে পারেন না, কারণ তার সামনে অনেক প্রশ্ন আসবে। আর একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও মুর্শিদাবাদের দাঙ্গার পরে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন না, কারণ তিনি বিধানসভা ডাকবেন না। অথচ যিনি বিধানসভা ডাকছেন না তিনি কিন্তু আবার আঙুল তুলে বলছেন, হে নরেন্দ্র মোদী তুমি কেন পার্লামেন্ট ডাকছো না? আবার তার নরেন্দ্র মোদীর দল আবার বলছে যে মুর্শিদাবাদের দাঙ্গার পরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ডাকছে না। এই যে কম্পিটিটিভ অবস্থানটা, এই অবস্থানটা কিন্তু কনফিউজিং। এবং এইবার আপনার মূল প্রশ্নে আমি আপনাকে বলতে চাই যে দেখুন, মানে বিজেপিকে যদি জিততে হয় 3টে এর বিরুদ্ধে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি জাতীয় স্তরের মানি পাওয়ার, বিরাট পাওয়ার, কিন্তু রাজ্য স্তরে লোকাল লেভেলে তৃণমূল যে বিপুল পরিমাণে টাকা জোগাড় করতে পারে ভোটের সময়, সেই লোকাল রিসোর্সের চ্যালেঞ্জ করার মতন ক্ষমতা বিজেপি নেই। 1, 2 হলো যে তৃণমূল কংগ্রেসের যে ক্যাডার বাহিনী আছে তার সাথে যে ধরনের মাসল পাওয়ার আছে লোকাল লেভেলে, পাড়ায় পাড়ায়, তাকে লড়াই করার ক্ষমতা শুভেন্দু অধিকারী নেই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য করা যায় না, ফলে যাহা তৃণমূল তাহাই পুলিশ। এই পুলিশ যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখতে চায়, তার সাথে লড়াই করার ক্ষমতা শুভেন্দু অধিকারীদের নেই। ফলে এই 3টে মানে বিষয়কে বাদ দিয়ে মানি পাওয়ার, মাসুল পাওয়ার আর মিসইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি, তাকে লড়াই মানে তাকে হারানোর ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। এবং নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইচ্ছা কি আছে? আমি কিন্তু একের পর এক উদাহরণ আপনাকে দিতে পারি, আপনি আমায় সময় দিবেন না, আমি প্রমাণ করে দিব যে নরেন্দ্র মোদী কার্যত তৃণমূল কংগ্রেসের সরকারের আয়ুটাকে দিনের পর দিন বাড়াচ্ছে। এবং দিনের শেষে আমাদের যে ভবিতব্য সেটা হলো এই যাহা তৃণমূল তাহাই বিজেপি, তাহা নিয়েই সংসার করতে হবে, এবং 26-এর পরে এটাই আমাদের ভবিতব্য। বেশ, আমি সংগঠনের কথা আসবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে। তার কারণ এই আমাদের রাজ্যে এটা একটা খুব পপুলার নোশন, একটা পারসেপশান যে এই রাজ্যে ভোট করতে গেলে সংগঠন লাগে। বহু রাজ্যের ক্ষেত্রে হয়তো এটা ব্যতিক্রমী উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমাদের রাজ্যে লাগে। জাতীয়তাবাদী আবেগ ঠিক আছে, কিন্তু আবেগটা তখনই কাজ নাকি দেয় যখন ঠাস বুনোট একটা সংগঠন থাকে। পরিসংখ্যান বলছে যে এই রাজ্যে 40% বুথে অ্যাক্টিভ মেম্বার খুঁজছে বিজেপি। আমাদের রাজ্যে কিন্তু প্রায় 80,000 বুথ আছে। সংখ্যাটা অন্য যে কোনো রাজ্যের তুলনায়, উত্তরপ্রদেশের তুলনা না করলে অন্য রাজ্যের তুলনায় অনেকটা বেশি, এবং প্রচুর মানুষকে বুথ স্তরে অন্তত একজন অ্যাক্টিভ মেম্বারকে মোবিলাইজ করতে হয়। আমি বলছি এখানে মূল প্রশ্নে আমি আসব যে শুধু আবেগে চিঁড়ে কি ভেজে, বিশেষ করে ভোটের চিঁড়ে? অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন দেখব। সুমন, নির্বাচনে কিন্তু আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক 1977 জনতা পার্টি তারা জিতেছিল লোকদলের সিম্বলে, কোনো সংগঠন ছিল না, বিরাটভাবে তারা জিতেছে। এমনকি 2019-এর নির্বাচনে বিজেপি 18টা জিতেছিল, সংগঠন কী ছিল? কিছুই ছিল না। 1977-এ যখন বামফ্রন্ট পশ্চিমবঙ্গে জিতলো, তাদের সেভাবে সংগঠন ভেঙে গেছিল, তারা কিন্তু নির্বাচনে জিতেছিল মানে একটা আবেগের উপর ভিত্তি করে একটা পরিবর্তনের আশা জাগিয়ে তোলে। সুতরাং যে সবসময় যেগুলো ইপক মেকিং ইলেকশন যেগুলো ঘটে গেছে সেখানে, এবং 2011 তৃণমূল যখন এসেছে, তার কি সারা পশ্চিমবঙ্গের সংগঠন ছিল না। তো মানুষ যখন পরিবর্তন চায়
তখনই সংগঠন খুব একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। আমি আপনার তালিকায় যোগ করি, দিল্লিতে প্রথমবার যখন অরবিন্দ কেজরিওয়াল জিতলেন কি সংগঠন? ঠিক সংগঠন ছিল না। সুতরাং সংগঠন ইম্পর্টেন্ট গিয়ে দাঁড়ায় যদি রক্ষা করতে হয়, কিন্তু শুরুর সময় তো হয়তো সংগঠন বিশেষ সেভাবে লাগে না। কেন সংগঠন তখনই লাগে আপনি একটা দুর্বল প্রশাসনকে আপনি পরিচয় করে দিচ্ছে, সে খুব ভালো, কিন্তু যখন একটা মানুষের আশা তৈরি হচ্ছে তখন সংগঠন সেভাবে লাগে না। এবার খেয়াল করতে হবে যে এই যুদ্ধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024-এ রাম মন্দির কোনো ফ্যাক্টর হলো না, মানুষের আবেগ সেখানে যুদ্ধ, রাম মন্দির দেখুন অত বড় আন্দোলন হলো, কিন্তু ওই মন্দির তৈরি হয়ে গেল, কোনো কাজে লাগলো না। কিন্তু বালাকোট কাজে দিয়েছে, ব্যাপকভাবে কাজে দিয়েছে। 1971-এর নির্বাচন যদি দেখেন, সেখানে নির্বাচনকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে 72-এ তৃণমূল না কংগ্রেস জিতল, মারাত্মকভাবে পশ্চিমবঙ্গে জিতলো, কংগ্রেস লেফট ফ্রন্টের হারিয়ে দিল। সুতরাং যুদ্ধ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 99 সালে যে কার্গিল যুদ্ধ হলো, সেই যুদ্ধে পরেও কিন্তু দেখুন বিজেপি 182রা 98তে জিতেছিল, পরের বড় দিকে সেভাবে সংগঠন ছিল না 98, তবুও তারা জিতেছিল, 182টা পেয়েছিল অনেকটা হয়তো কার্গিলের উপর ভরসা করে। যদিও আমি সৈফুদ্দিন চৌধুরী আমার যিনি অত্যন্ত বন্ধু ছিলেন, তিনি বলেছিলেন কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে, কিন্তু যারা আজকে বামেদের পক্ষে এসেছেন তারা কিন্তু তাদের দায়ী। এটা আমি আউট অফ দ্য কনটেক্সট হলো বললাম। তবে যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, তাই খেয়াল করছেন মোদি এবং সবাই যে কী করে এটাকে ব্যবহার করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডিফেন্সের ক্ষমতা, মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দায়িত্ব কেবল কেন্দ্রের থাকে, রিজনাল পার্টির থাকে না। যদি থাকতো তারা রেগুলার যুদ্ধ করতো, বাংলার সঙ্গে বিহার আসামের সঙ্গে রেগুলার যুদ্ধ করতো, তাহলে হয়তো যদি ভোটে রাজ্যের মধ্যে এমনি যা ইদানিং হচ্ছে সেটা যুদ্ধের থেকে কম কিছু নয়। ক্ষমতা নেই, রিজনাল পার্টি তাদের লোকাল পুলিশ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, বিরোধীদের পেটা এর বাইরে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, পেটানো শব্দটা এক্সকিউজ মি, যাই হোক, তো সেটা তারা করছে। এবং ডিফেন্স থাকলে তারা কি শব্দটার তুলনায় পেটানো খুব ভালো, ঠিক আছে। তবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুদ্ধ করে যে আপনি ভোটের যে ডিভিডেন্ড পাবেন, ইলেকট্রাল ডিভিডেন্ড ফ্রম এ ওয়ার ইজ মাচ মোর দ্যান এনিথিং। তবে আপনি লম্বা যুদ্ধ করেন, বিপদ আছে, যে রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়, কত সৈনিক মারা গেল, পাল্টা কি ধরনের প্রত্যাঘাত হলো, দীর্ঘ যুদ্ধে অর্থনীতির উপর একটা বিরাট ব্যাপার রয়েছে। তাই ক্যালকুলেটিভ, যদি আপনি এই যে যুদ্ধটাকে আমি ছোট করে ফেললাম, মানে আপনার মিনিমাম ব্যাপারে ম্যাক্সিমাম গেইন আমি পেলাম, এইটা যে সরকার করতে পেরেছে, এটাই হচ্ছে ইলেকট্রাল ডিভিডেন্ড। এটা যদি বড় লম্বা যুদ্ধ, এই যদি আমি জেলেনস্কির মতো ইউক্রেনের যুদ্ধ করতাম, আমি এক্স্যাক্টলি বলতে যাচ্ছিলাম অধ্যাপক ধর চক্রবর্তী, যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ভেবেছিল ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশ কতদিন যুদ্ধ টানবে, আজও সেই যুদ্ধ হচ্ছে এবং তার সম্পূর্ণ চাপটা নাগরিকদের ওপর পড়ছে। এক্স্যাক্টলি সেই জায়গায় দেখুন জেলেনস্কি যে ভুলটা করেছে, ঠিকই জেলেনস্কি যে ভুলটা করেছে, কিছুটা প্ররোচনা পেয়েছে, ন্যাটোর প্ররোচনা পেয়েছে, ইউরোপিয়ান দেশগুলো তারা পুতিনকে ভয় পাচ্ছে বলে জেলেনস্কি দিয়ে লড়ছে, কিন্তু দেশটা তো শেষ হয়ে গেল। কি ধনী, কি সমৃদ্ধশালী দেশ, খনিজে উৎপাদনে সব জায়গায় ছিল ইউক্রেন, আজকে সে কোথায় চলে গেছে? ভারত থেকে পড়তে যেত, সারা দুনিয়া থেকে ইউক্রেনে পড়তে যেত, আজকে সে দেশটা কোথায় চলে গেল? আমি রাজা দাসকে সম্মান দিয়ে বলছি যে সংগঠন ছাড়া পশ্চিমবাংলার রাজনীতিতে কিন্তু লাস্ট বেশ কয়েকটা ইলেকশনের ফলাফল পক্ষে যায়নি। কেন আমি বলছি আপনাকে যে যেভাবে মানে ৭৭-এর কথা আমরা শুনি, আজকের রাজনীতি কিন্তু তা নয়। আজকের রাজনীতিতে সরকার পক্ষও যেমন সংগঠন নির্ভরতার উপরে মানে নিজেকে একের পর এক জয়ী করে, কারণ দিনের শেষে আপনাকে ভোটারদেরকে আনতে হয়, প্রচারের চলতে হয়, বিরোধীদেরকে কনফিডেন্স বিল্ডিং করতে হয়, যেটা সংগঠন ছাড়া বিজেপির 1/3 বুথে তো মানে বুথ কমিটি তৈরি করতে পারে না, কারণ মুসলিম এলাকায় বিজেপি নেই। ফলে প্রায় 20,000 বুথে বিজেপি কার্যত কোনো মানে এজেন্ট বসাতে পারে না। বাদবাকি যে এখানে আছে সেখানেও কিন্তু আমি আপনাকে বলছি যে আমি সংগঠনের ভেতরে ঢুকে আমি কথাটা বলছি যে এমন আছে যে বহু জায়গায় বুথ কমিটি তৈরি হয়েছে, তার সদস্য ব্যাঙ্গালোরে কাজ করছে, তার সদস্য বোম্বেতে গিয়ে কাজ করছে। ফলে দিনের শেষে ভোট যেদিন হবে
সেদিন আপনি যদি শাসক দলের মানে রিগিং থেকে নিজেকে বাঁচাতে হয় তাহলে সংগঠন দিয়েই কথা বলাতে হবে। কিন্তু আমি এর পাল্টা একটা যুক্তি রাজস্বীর তরফ থেকে দিতে পারি। 2019-এও বিজেপির সংগঠন এই অবস্থায় ছিল। 2019-এ বিজেপির ব্যাপক সাফল্য আমরা সবাই দেখেছি। রাজস্বী খুব দ্রুত। বিশ্বনাথ দা এতদিন ধরে চিৎকার করে গেলেন কেন এই হচ্ছে না, অ্যাকশন হচ্ছে না 22 তারিখের পরে, তারপর যখন হলো তখনও সেটা নিয়ে কথা। বিশ্বনাথ দা কোন দিকে থাকবেন আমি বুঝতে পারছি না। যাই হোক, বিশ্বনাথ দা বললেন বিশ্বনাথ দা বললেন নরেন্দ্র মোদী প্রচন্ড ভয় পায় প্রশ্নকে। 91-92 সালে যখন দূর দূরান্তে বিজেপির অস্তিত্ব কিছু ছিল না, যে লোকটা বাধা দেওয়ার সত্ত্বেও লাল চকের শ্রীনগরে যেখানে ভারতের জাতীয় পতাকা পোড়ানো হয়েছিল গিয়ে লাল চকে পতাকা তুলে দিতে পারে আর পাতনিটবে গোটা বিজেপির টিম ক্লার্ককে দিতে পারে, সে বিশ্বনাথ দার প্রশ্নে ভয় পায় কেন? সুমনদা, এবিপি নেটওয়ার্ক দিনের আপনারা জাননি, আপনারা গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নেননি, আপনারা তাবর তাবর ভারতবর্ষের বাঘা বাঘা সাংবাদিকরা বিজেপি সাধারণ সম্পাদক নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নয়। এই নরেন্দ্র মোদী কোনো প্রেস কনফারেন্স করেন না, ভয়ের কোনো স্কেল তো হয় না। আমি দ্রুত, আমার পরের এখনো দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে, যার একটা হ্যাঁ এই দেশের নয়, আমি দ্রুত একবার প্রতিবেশী দেশের আলোচনা করব, তারপরে আবার এই দেশের এবং এই রাজ্যের বিষয়ে ফিরব। কিন্তু বাংলাদেশ ঘাড়ের কাছে প্রতিবেশী রাষ্ট্র, সেখানে চূড়ান্ত অরাজকতার একটা অংশ ছিলই, কিন্তু এখন মোহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা, যে কোনো সময় ইস্তফা দিতে পারেন। ঠিক কী পরিস্থিতি এবং তার থেকে কি ধরনের সমস্যা আমাদের এই দেশ এবং এই দীর্ঘ সীমান্ত, প্রত্যেকে আপনারা জানেন প্রায় 2200 কিলোমিটার সীমান্ত শুধু আমাদের রাজ্যের সঙ্গে, সেখানে কি তার ইম্প্যাক্ট হতে পারে আমি দেখাবো। কিন্তু প্রথমে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। আই রিপিট, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের পক্ষে দেখুন। পদ্মা পারে ফের পালাবদল আসন্ন, চাপের মুখে যে কোনো মুহূর্তে ইস্তফা দিতে পারেন মোহাম্মদ ইউনূস। বিএনপি ও সেনার চাপে কি তিনি কোণঠাসা? দেশ ছেড়ে পালাতে হতে পারে মোহাম্মদ ইউনূসকে? গত কয়েকদিনের নাটকীয় ঘটনাক্রমে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্নগুলো। গত বছর আগস্টে দায়িত্ব নিয়ে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনোটাই রাখতে পারেননি তিনি। নির্বাচনের কোনো দিশা নেই, আশানুরূপ সংস্কার হয়নি, আর কথার খেলাপ করে এখন প্রবল চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অবিলম্বে নির্বাচন চেয়ে ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার বিএনপি। ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচনের কথা বলে কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বোমা ফাটান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন আর পদে থাকতে চান না বলে জানিয়েছেন ইউনূস। গত 5ই আগস্টের পরে যে অবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেটা এক কথায় তো ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত। অধ্যাপক ইউনূস বেশ কিছুদিন ধরে ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা হিসাবে, যদিও পদ্ধতিটা গণতান্ত্রিক নয়। ক্ষমতা এবং তার সঠিক ক্ষমতা কার কাছে থাকবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষরা স্থির করে উঠতে পারেননি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবার পর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদে নির্বাচনের আয়োজন করা হবে, কিন্তু বছর ঘুরে গেলেও নির্বাচনের কোনো দিশা নেই। এই পরিস্থিতিতে টানা 9 দিন ঢাকার রাজপথে বিক্ষোভ দেখায় বিএনপি। দেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগের দাবি তুলেছে তারা। এরই সঙ্গে অন্তর্বর্তী সরকারের আরও 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে বিএনপি। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে খালেদা জিয়ার দল। একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে সেনার সঙ্গেও ইউনূসের সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত 9 মাসে বারবার সেনাপ্রধানের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেছে ইউনূস সরকার। কখনো জামাত ঘনিষ্ঠ অফিসার ফয়জুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল ও কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনাপ্রধানকে চাপে ফেলার চেষ্টা হয়েছে। কখনো লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বাড়তি ক্ষমতা দিয়ে সেনাপ্রধানের দায়িত্বে হস্তক্ষেপ করা হয়েছে। কখনো আবার রাস্তায় লোক নামিয়ে সেনাপ্রধানের ইস্তফা চেয়ে বিক্ষোভ করানো হয়েছে। সম্প্রতি খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন ইউনূস। অভিযোগ এই কাজেও সেনাপ্রধানের মতে তোয়াক্কা করেননি তিনি।
নানা ফৌজদারি মামলায় অভিযুক্ত খলিলুর বাংলাদেশের সঙ্গে আরও একটি দেশের নাগরিক। এবার ইউনূসের উপর পাল্টা চাপ বাড়াতে শুরু করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। চাঞ্চল্যকর এক বয়ানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিদেশি নাগরিকেরা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তারা দেশবিরোধী কাজকর্ম শুরু করেছে। আমি সেনাপ্রধান থাকতে সে কাজ ওদের করতে দেব না। সেই সঙ্গে ইউনূস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়ে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। প্রশ্ন উঠছে, এই প্রবল চাপের মুখেই কি পথ ছেড়ে পালিয়ে বাঁচতে চাইছেন ইউনূস? ওদের রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা এবং নিরাপত্তাহীনতা, কিন্তু সেনাপ্রধান উনি বলেছেন যে তাড়াতাড়ি নির্বাচন করে আগামী বছরের জানুয়ারি মাস থেকে একটি জনপ্রিয় সরকারকে প্রতিষ্ঠিত করো, যেটা ইউনূস করতে চাচ্ছিলেন না সংস্কারের বাহানায়, কিন্তু সংস্কারেরও কোনো কাজ উনি করছেন না। তো সেই ক্ষেত্রে একটা আরও অরাজকতাপূর্ণ পরিস্থিতির দিকে যাওয়ার আগে উনি একটা হাল ধরেছেন এবং সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ওনার কাছে আছে বলে মনে হচ্ছে। গত আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। এবার তার বিদায় কি সময়ের অপেক্ষা? এবিপি আনন্দ। কর্নেল কৌশিক সরকারের কাছে যাব। কর্নেল সরকার, এক হচ্ছে মৌলবাদী প্রভাব বাড়ছে, অরাজকতার ছবি আমরা তুলে ধরলাম, মূল ক্ষমতা এখনও মৌলবাদীদের হাতে, পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং এই সীমান্ত সংঘর্ষ বলুন, যুদ্ধ বলুন, যতটা সাপোর্ট দেয়া যায় বাংলাদেশের দিক থেকে তার রিফ্লেকশন আছে। চীনের বাণিজ্য প্রভাব প্রতিদিন বাড়ছে। আমাদের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে 4100 কিলোমিটারের বিরাট সীমান্ত, তার মধ্যে 2200 কিলোমিটার শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে। কতটা বিপজ্জনক, মানে যে কোনো মুহূর্তে ইউনূস পদত্যাগ করতে পারেন এবং তারপরের আমি দেখাবো তারপরে কি হতে চলেছে দেশে, ওই দেশে কেউ জানে না, কিন্তু একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে জামাত বা মৌলবাদী শক্তি ক্রমশ তারা শক্তি সঞ্চয় করছে। ভারতের পক্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পক্ষে কতটা বিপজ্জনক? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আর্ম ফোর্সেসে বিশেষ চিন্তা নেই, অনলি বাংলাদেশ। আচ্ছা, আর্ম ফোর্সেস নিয়ে যে ওরা বলছে না আমি চিকেন স্নেক ঢুকে যাব, এই করে দেবো, ওই করে দেবো, ওইটা নিয়ে চিন্তা নেই। আমাদের চিন্তাটা হচ্ছে আইএসআই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ কম্বাইন্ড উইথ চীন অ্যান্ড পাকিস্তান। হ্যাঁ, সেটাই বলছি। আইএসআই, হামাস, এরা কিন্তু সব এসে ওখানে রেকি করে গেছে বাংলাদেশে। ওদের আমাদের ভিতরে যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে কতটা জাগিয়ে তুলতে পেরেছে আমার এখনো পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না, কারণ এখনো থার্ড ফ্রন্টটা শুরু হয়নি। কিন্তু ধরুন লালমনিরহাটের ওই কতটা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমরা ওখানে তিস্তা প্রহার করেছি, এক্সারসাইজ তিস্তা প্রহার করেছি। ওইটাতে ওরা অন্তত বুঝে গেছে যে আমাদের রিভারাইন টেরেন, তিস্তা একটা সাংঘাতিক নদী, ওই নদীর উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়েছে, এটা অত সহজ না। ইটস এ ভেরি ডেঞ্জারাস রিভার, তিস্তা অ্যান্ড তোরসা, এই দুটো রিভার। তো এইখানে থেকে আমাদের যে লিডারশিপ কতটা স্ট্রং স্ট্যান্ড নেবে, এটা কিন্তু আর্লি ইন্ডিকেশন চলছে অলরেডি। আমাদের এটাকে লেট ইন্ডিকেশন করতে দেওয়া চলবে না। যদি আমি লেট ইন্ডিকেশন করে দিই, উইল বি ইন ট্রাবল। আমাদের ভিতরে শক্তিগুলো সব জেগে উঠবে, উল্টোপাল্টা শক্তি, সেগুলো জাগাতে এরা ওস্তাদ। একদম নিজে লড়াই না করে করবে। কিন্তু বাংলাদেশের অবস্থা বর্তমানে এমন যে ওদের যে ওয়াকার, জেনারেল ওয়াকার যেভাবে রিভোল্ট করছে, যেভাবে উনি কথা বলছেন, কারণ এই বাংলাদেশি অফিসাররা আমার সাথে এমএসসি করেছে ওয়েলিংটনে, কিন্তু তারা অনেক কিছু জেনে গেছে আমাদের কি কি করতে পারি, আমরা কি করতে পারি না। ওয়ার গেমিং তো দুই দেশেরই হয়। তো একদম উনি বলছেন যে এই লেট ইন্ডিকেশন, আমি বলছি রিয়্যাক্ট করতে কতটা দেরি হওয়া অভিপ্রেত, কতটা অনভিপ্রেত আমরা জানি না, কিন্তু চোখের সামনে যেটা দেখছি, একটা পাকিস্তানের সঙ্গে চূড়ান্ত সুসম্পর্ক এবং সেই সম্পর্কের ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে। চিকেন স্নেকের দিকে সরাসরি ইঙ্গিত মোহাম্মদ ইউনূস, তিনি চেয়ারে বসার সময় অবধি সেই ইঙ্গিত করেছেন। চীনকে সরাসরি আহ্বান, আমেরিকার নৌসেনা ঘাঁটির জন্য দেশের মাটিকে ব্যবহার করার অনুমতি, এই সবগুলো যদি মেলান তাহলে নিঃসন্দেহে প্রতিবেশী দেশের এই অরাজকতা ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের পক্ষে মারাত্মক হতে পারে। পরে প্রতিবেদন। দায়িত্ব নেবার পর থেকে বারবার চেষ্টা করেছেন ভারতকে প্যাচে ফেলতে, কখনো পাকিস্তানের প্রতি গভীর প্রেম দেখিয়ে, কখনো চীনকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করে, কখনো আবার সরাসরি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে ইঙ্গিত করে। কিন্তু ভারতকে অস্থির করতে গিয়ে এখন নিজের দেশেই প্রবল চাপের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। তিনি ক্ষমতায় আসার পর থেকেই কট্টরপন্থীদের রমরমা শুরু হয় বাংলাদেশে।
হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতরাও জেল থেকে মুক্তি পেতে শুরু করে। 1971 সালের পর প্রথমবার ইউনুসের আমলেই বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। ইউনুস প্রশাসন এই সিদ্ধান্তও নেয় যে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনো দরকার নেই। ভারতকে চাপে ফেলতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে শুরু করেন মোহাম্মদ ইউনুস। ডিসেম্বরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস। যে পাকিস্তানের হাত থেকে মুক্তি পেতে ভারত পূর্ব পাকিস্তানকে সাহায্য করেছিল, ইউনুসের আমলে সেই বাংলাদেশি ভারতের সঙ্গে বৈরিতা বাড়িয়ে পাকিস্তানকে কাছে টেনে নিতে শুরু করে। ইউনুস বরাবরই ভারত বিদ্বেষী। আপনারা যদি ওনার অটোবায়োগ্রাফি পড়েন, উনি 71-এর যুদ্ধের যে বিবরণ দিয়েছেন, উনি সমস্ত কিছু লিখেছেন। লিখে কিভাবে কিভাবে আমেরিকার থেকে সেখানে জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করেছিল, তাও স্বাধীনোত্তর কালে। কিন্তু কোথাও পুরো বইটাতে একটি শব্দ ভারতের যে অবদান সেটা উনি লেখেননি। যা বলছেন সেটা পাকিস্তান এবং চীনের ইঙ্গিতে বলছেন। ইউনুসের আমলেই বারবার কট্টরপন্থীরা শিলিগুড়ি করিডোর ও ভারতের 7 সিস্টার্সের দিকে নজর দিতে শুরু করে। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। 7 সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। সম্প্রতি চীন সফরে গিয়ে খোদ মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের 7 সিস্টার অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন। বলেন, ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলিকে 7 সিস্টার বলা হয়। এগুলি স্থল বেষ্টিত, আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে। চাইলে চিন্তা ব্যবহার করে তাদের অর্থনীতিকে আরো সম্প্রসারিত করতে পারে। ভারতকে চাপে ফেলতে তার নজর যে 7 সিস্টার্সের দিকে, তা ফের বুঝিয়ে দেন ইউনুস। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হবে। ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু হবার ঠিক আগে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান বলেছিলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। অর্থাৎ সাম্প্রতিককালে ইউনুস নিজে কিংবা তার ঘনিষ্ঠদের এহেন ভারত বিরোধিতা বারবার সামনে এসেছে। কৃষ্ণেন্দু অধিকারী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কর্নেল সরকার ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তার কথা বলছেন। তিনি বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে বিদেশিরা ঢুকে বসে আছে, দেশ বিরোধী কাজ শুরু করেছে বলে একটি খারাপ গালাগালি দিয়ে যে শব্দ মোটামুটি আমার তাড়া করে বেড়াচ্ছে, সে শব্দটা আর বলতে চাই না, যে অমুকগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমি বলছি রাজাগোপাল বাবুর কাছে যাব, যে এক হচ্ছে দেখুন দুটো দেশ পাকিস্তান বাংলাদেশ কমপ্লিটলি প্রায় নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে চলে গেছে। এক ভারতের পক্ষে, ভারতের মতো গণতান্ত্রিক দেশের পক্ষে কতটা মারাত্মক হতে পারে এবং ভারতের কি স্ট্র্যাটেজি হতে পারে? হ্যাঁ দেখুন, একটু একটু বলে দিই যে খুব সুন্দরভাবে ইউনুস কিন্তু পাকিস্তান এবং চায়নাকে নিয়ে চলছিলেন। যখন দেখা গেল যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো, ও দেখলো যে সেটা কী করে নিউট্রালাইজ করা যায়। ও ইলন মাস্ককে নিয়ে এলো যে ওখানে তুমি ব্যবসা করো, সেই থ্রুতে স্টারলিংকে ব্যবসা করার সুযোগ দিয়ে এরপরে কিন্তু যেটা করলো যে শেখ হাসিনা সেন্ট মার্টিন দিতে চায়নি, ও কিন্তু একটা করিডর মানে চিটাগং রাখাইন করিডর ব্যবস্থা করার কথা বলছে। এবং সেটার যে যিনি প্রবক্তা খালিলুর রহমান, তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করে নিয়েছে, আমেরিকান সিটিজেন, বারবার সে আমেরিকায় যায়। এবং এইটাই কিন্তু ওর কাজ হয়ে গিয়ে দাঁড়ালো, কেন খালিলুরের দেখা যাচ্ছে তার সঙ্গে আর্মির কিন্তু আর্মির সঙ্গে কথা না বলে এগুলো করছে। আর্মি মোটামুটি মনে করছে যে এই বৃহৎ এই সেনাপ্রধানই শেখ হাসিনাকে চপারে পাঠিয়ে ভারতে পাঠিয়েছিল। এরাই শেখ হাসিনার লোক। শেখ হাসিনা 15 বছর শাসন করেছে, সমস্ত আর্মির লোক, নিজের পুলিশের লোক, নিজের, যাই হোক, যার ফলে উনি পালাতে পেরেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে ইউনুস এদেরকে চটায়নি, কেন মৌলবাদীদের শক্তিকে ভর করে উনি ভেবেছিলেন এগিয়ে চলবো।
কিন্তু এই বিপদ হলো যে এই বৃহৎ শক্তি শেখ হাসিনা যেভাবে আমেরিকার বাংলাদেশে প্রবেশ করার ব্যাপারটাকে আটকেছিলেন যথেষ্ট শক্তির পরিচয় দিয়ে, সেটাই কিন্তু ইউনুস কিন্তু বরবাদ করার চেষ্টা করছে এই করিডোরের চট্টগ্রাম রাখাইন করিডোরের মাধ্যম দিয়ে। তার ফলে আর্মি কিন্তু রেগে উঠেছে, সমস্ত প্রধানকে ডেকে নিয়ে এসে একসঙ্গে মিটিং করে জানিয়ে দিয়েছে আর্মির শক্তিটা কতটা, এবং তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে আর্মি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে ইউনুসের সঙ্গে নেই, অনেকটাই বেরিয়েই আছে। এবং আর্মি অভ্যুত্থান যেটা ইউনুস যেহেতু সে পাকিস্তানের ট্রেন নয়, তার সে বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধানের প্রতি তার দায়বদ্ধ, অনেকটা তাদের ট্রেনিং কিছুটা ভারতও করেছে। এই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু যে লয়ালটি টু দ্য কনস্টিটিউশন, বুঝেছে, তার ফলে তারা প্রথমে সে কিন্তু তার অ্যাম্বিশন দেখায়নি যে সে দেশের রাষ্ট্রপ্রধান হবে, কিন্তু এই মুহূর্তে হতে পারে। এই মুহূর্তে কিন্তু আর কোনো বিকল্প নেই, আর্মি কিন্তু সেই জায়গায় দখল নেবে এবং আর্মির যে ভূমিকাটা পরিষ্কার দেখা যাচ্ছে সে কিন্তু কোনো বিদেশি রাষ্ট্রশক্তির সঙ্গে নেই। তার ফলে ভারতকে হয়তো এই অ্যাডভান্টেজটা কিন্তু ভারত পাওয়ার সম্ভাবনা আছে যদি আর্মি সেখানে আসতে পারে। খুব ইন্টারেস্টিং। আমি বিশ্বনাথের কাছে যাব, কিন্তু তার আগে কিভাবে ভারতকে যুক্ত করে নেওয়া হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিই যে গতকাল রাতে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, অন্য সাধারণ কেউ নয়, আসিফ সজীব ভুঁইয়া, তিনি পোস্ট করছেন যে BAL অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ, ইঙ্গিতপূর্ণ দেখুন কত, নর্থ মানে হচ্ছে উত্তরে বাংলাদেশ সেনা দফতর, এবং দিল্লি জোটবদ্ধ হয়ে কুমির ডেকে আনছে, তা আপনাদেরই খাবে। এখানেও দেখুন ওই যে রয়ের ভূত বলে না, ভারতের ছায়া দেখছে বাংলাদেশ এবং ভারতকে কোনো ইনভলভমেন্ট ছাড়া কার্যত খলনায়ক বানানো হচ্ছে, অন্য কেউ নয়, ইউনুসের উপদেষ্টা। আমি বিশ্বনাথের কাছে আসবো, ইউনুসের পদত্যাগের সম্ভাবনা কোন দিকে যাচ্ছে, কিসের ইঙ্গিত? সুমনদা, ইউনুস বাংলাদেশ আর্মির অভ্যুত্থানেই ইউনুসের পতনের সম্ভাবনা প্রবল, আর যদি সেটা না হয় একেবারে হাসিনার কায়দায় জনরোষের মধ্য দিয়েই কিন্তু ইউনুসের বিদায় নিবে এবং সেটা কিন্তু বাইরের দেশে গিয়ে আশ্রয় নেওয়ার সুযোগ পাবে না। আমি আপনাকে পরিষ্কার বলছি, ভারতের দুটো রাস্তা, একটা হলো সরাসরি আর্মির সাথে সখ্যতা বাড়িয়ে অভ্যুত্থান ঘটিয়ে ইউনুসকে এলিমিনেট করা। এই কারণে এলিমিনেট করা দরকার, কারণ যে জঙ্গি সংগঠনকে সঙ্গে নিয়ে মানে ইউনুস সরকার চলছে, ইসলামিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক আছে, মানে তারাই আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রধান শত্রু এই মুহূর্তে। ফলে মানে 1 মিনিট মানে রাখার সুযোগ নেই মানে ইউনুস সরকারকে এলিমিনেট করা আমাদের প্রধান দায়িত্ব কর্তব্যের মধ্যে, এবং তার জন্য যদি বাংলাদেশের আর্মির সাথে আমাদের সখ্যতা বাড়াতে হয় টেম্পোরারি পিরিয়ডের জন্য, সেটা করতে হবে। খ হলো যে পরিষ্কার যে আমরা বিএনপির সাথে মানে দূরত্ব বজায় রেখেছি, অন্যায়ভাবে বজায় রেখেছি আমি মনে করি। আমরা সিঙ্গেল উইন্ডো চালিয়েছিলাম, আওয়ামী লীগ কেন্দ্রিক আমাদের বিদেশ নীতি ছিল। আমাদের হচ্ছে বিএনপি পার্টিকে যে তারা দ্রুত নির্বাচনের দাবি করছে, সেই দাবিকে আমাদেরকে সমর্থন জানাতে হবে, সেই গণতান্ত্রিক শক্তিটাকে উৎসাহিত করতে হবে। এবং থার্ড হলো যে মায়ানমারের সাথে আমাদের জুন্টা সরকারের সাথে অবশ্যই হয়তো ফুল ফেজে সম্পর্ক নেই, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি নরেন্দ্র মোদী সরকার মায়ানমারকে ব্যবহার করে বাংলাদেশকে কিভাবে চাপে রাখতে হয় সেটা করতে হবে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকার যে মানে স্থল বন্দরগুলো অর্থাৎ মানে স্থলপোর্টগুলো যেগুলো বন্ধ করেছে, তাতে যে অর্থনৈতিক চাপে পড়েছে বাংলাদেশ সরকার, তাতে ত্রাই শুরু হয়েছে, কিন্তু পরিষ্কার এলিমিনেশন অফ দ্য ইউনুস সরকার একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমাদের। আমি শুধু দুটো ডিসক্লেমার দেবো, একটা হচ্ছে বিশ্বনাথ দা এলিমিনেশন শব্দটা যে ব্যবহার করছেন সেটা সরকার সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে নয়, কোনো যেন দ্বিধা না থাকে। এবং দুই হচ্ছে ভারত সরকার তো সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সম্পর্ক করতে পারবে না, থ্রু সরকারই যেতে হবে অন্তত এই মুহূর্তে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন ত্রাহি রবের কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। আমি বলছি যে ভারতের স্থলবন্দর নিয়ে যে একেবারে পরিষ্কার নির্দেশিকাটা জারি হয়েছে সেটা হচ্ছে একমাত্র মুম্বাই এবং কলকাতা ছাড়া অন্য কোনো স্থলবন্দর নিয়ে বাংলাদেশের পণ্য ঢুকতে পারবে না। পরের প্রতিবেদন। রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত, পরাজিত করেছিল পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের সেনার গণহত্যার হাত থেকে পূর্ব পাকিস্তানকে মুক্তি দিয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনুসের আমলে সেই বাংলাদেশেই ভারত বিরোধিতা চরমে, কট্টরপন্থী মৌলবাদীদের রমরমা। শান্তিতে নোবেল জয়ীর মদতেই অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি। ঢাকায় তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তানি সেনা ও পাক গুপ্তচর সংস্থা ISI। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তে পাকিস্তানের পর এবার ভারতের মাথা ব্যথা পূর্ব সীমান্ত।
এই পরিস্থিতিতে বাংলাদেশকে জব্দ করার কৌশল নিয়েছে ভারত। ভারতের স্থল বন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের কোনো স্থল বন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফলে স্বাদযুক্ত কার্বনেটেড পানীয়, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়েও এই পণ্য ঢুকতে দেওয়া হবে না, যার জেরে সংকটে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে অন্তত 3 মাসের জন্য যেন বিধিনিষেধ স্থগিত করা হয়। ভারতের কাছে তার আর্জি করার জন্য মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতাদের সংগঠন BKMEA। যে সিদ্ধান্তগুলো ভারত সরকারকে নিতে হলো, বাধ্য হয়ে নিতে হয়েছে, তারা যে এতদিন ধরে তারা দেখেছেন এবং দেখতে দেখতে এমন একটা সীমায় গিয়েছে বিষয়টা যে এই মুহূর্তে তাদেরকেও বোঝানো দরকার যে প্রত্যেক কিছুরই একটা সীমানা থাকে। ভারত এতদিন ধরে তাদের বিভিন্ন কার্যকলাপ খুব শান্ত মনে দেখবার চেষ্টা করেছে। বাংলাদেশের বিরাট তাদের তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি মূলত রপ্তানি ভিত্তিক, সেই রপ্তানির ক্ষেত্রে একটা বাধা হবে, একটা সমস্যা হবে। জলপাইগুড়ির ফুলবাড়ি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে দিনে প্রায় 40টি ট্রাক ঢুকত। তার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে আসত তুলো, কাপড়, আলু, বিস্কুট, জুস জাতীয় পণ্য। অন্যদিকে ভারত থেকে ওপারে যেত বোল্ডার। কিন্তু বিধিনিষেধের পর আমদানি রপ্তানিতে ভাটা পড়েছে। একই ছবি ধরা পড়েছে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরেও। পড়শি রাজ্য ত্রিপুরা 6টি স্থলবন্দর, আগরতলা, শ্রীমন্তপুর, বহুরীঘাট, সাবরুম, মনুল অ্যান্ড কাস্টমস, রাঘনা দিয়ে এর আগে আমদানি রপ্তানি চলত ভারত বাংলাদেশে। নয়াদিল্লির কড়া পদক্ষেপের জেরে এই সমস্ত সীমান্তেও ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে। সংকটে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ভারতের উপর তারা অনেকটাই নির্ভরশীল এবং ভারত যদি সেই রকম অর্থনৈতিক চাপ দিতে আরম্ভ করে তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর গভীর প্রভাব পড়বে। এবং প্রভাব বলতে যেটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে জিনিসের সরবরাহ কমে যাবে, মূল্যবৃদ্ধি হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হবে এবং তার থেকে জানেন বাংলাদেশের যেরকম সামাজিক অবস্থা এখন আছে, সামাজিক অসন্তোষও তৈরি হবে। এর আগে আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে ব্যবহার করা যাবে না ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র। অর্থাৎ বাংলাদেশকে কার্যত বাণিজ্য বয়কট করে ইউনূসের উপর চাপ তৈরি করছে নয়াদিল্লি। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। পরপর দুদিন সুপ্রিম কোর্টে দুটো রায়, 48 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিল যে অযোগ্যদের পাশে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত নেই। কেন এই কথা বলছি? এক, যে প্রথম দিনের যারা র্যাঙ্ক জাম করেছে তাদের বিরুদ্ধে রায়, এবং দ্বিতীয় দিনে চিহ্নিত অযোগ্য যারা টেন্টেড হওয়ার কারণে তারা বেতন পাচ্ছে না। একেবারে স্পষ্ট ভাষায় দুটো আবেদন খারিজ হয়ে গেল এবং স্পষ্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন, এক, পরীক্ষায় বসার সুযোগ এরা পাবেন না, এবং দুই, বেতন পাওয়ার যে আবেদন তারা করেছিলেন তাও খারিজ হয়ে গেল। আমি প্রথমে প্রতিবেদন, তারপর বিক্রম বন্দ্যোপাধ্যায় আমার আইনজীবী অতিথি, তার কাছে যাব। প্রতিবেদন। চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016। তখনই সুপ্রিম কোর্টে গিয়ে জোড়া ধাক্কা খেলেন চিহ্নিত অযোগ্য চাকরিহারারা। খারিজ হয়ে গেল তাদের জোড়া আবেদন। সর্বোচ্চ আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল, যাদের ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, আর এই চিহ্নিত অযোগ্যরা বেতনও পাবেন না। সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না। যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যে শিক্ষকরা অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র তারাই বেতন পাবে বলেও জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর
চিহ্নিত অযোগ্য শিক্ষকদের একাংশ। নতুন করে পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেন তারা। পাশাপাশি এপ্রিল মাসের বেতন দেওয়া হোক বলেও আবেদন জানান ওই চিহ্নিত অযোগ্যরা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জীবন জীবিকার প্রসঙ্গ টেনে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদের মক্কেলদের সুযোগ পাওয়া উচিত বলে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতাগি ও করুণা নন্দী। মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন, এটা তো সুপ্রিম কোর্টের মূল নির্দেশ রিভিউ করার আবেদনেরই শামিল। এরপরই চিহ্নিত অযোগ্যদের জোড়া আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, যারা ধন্দ তৈরি করতে চান তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ করা হবে না। আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছি, আপনাদের জন্য নয়। যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক, এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক, তাদের চাকরি থাকুক। রাজ্য সরকার পারে, তৃণমূল কংগ্রেস পারে, পর্ষদ পারে, মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে। আমরা চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক। আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক। আইনি বিষয়, ফলে ওটা যে আইনজীবীরা যারা আছেন এবং যারা রিলেটেড পার্সন তারা এই বিষয়টা সবিস্তারে বলতে পারবে। মেধা তালিকায় পিছিয়ে থেকেও যাদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের আবেদনও বুধবার খারিজ করে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। বিক্রমের কাছে জানতে চাইবো যে এক হচ্ছে যে সুপ্রিম কোর্ট নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট বার্তা দিল। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায় নিয়েও আমার পরের প্রতিবেদন থাকবে, এবং এই প্রেক্ষিতে বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রেক্ষিতে বিক্রম, রিভিউ পিটিশনের যে বেলুনটা ফোলানো হয়েছিল আজকে রায়ের সঙ্গে সরাসরি নিঃসন্দেহে কোনো তার সম্পর্ক নেই, কিন্তু একই বেঞ্চ রিভিউ পিটিশনের আমি জানি না কতটা আশার বাকি রইল কোনো কিছু মূল রায় পাল্টানোর। দেখুন, আমি যত বছর প্র্যাকটিস করেছি আমি কোনো দিন দেখিনি যে একবার সরকারের তরফ থেকে 3টে আর্টিকেল 12 অথরিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্কুল সার্ভিস কমিশন প্লাস স্টেট গভর্নমেন্ট, 3টে আর্টিকেল 12 অথরিটি একসাথে সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্টের কাছে 17ই এপ্রিল 2025 একটা সম্মতি জানিয়ে দিল এবং আন্ডারটেকিং নিয়ে নিল। তার পরবর্তীকালে সেই রায় কবার বদলেছে বা তা রিভিউ হয়েছে কিনা অন্তত আমার জানা নেই, এবং আমার মনে হয় না, মানে আইনি আমার যা ব্যাখ্যা বা আমি যা পড়ে বুঝেছি, আমার যা জ্ঞান, তাতে করে এই রায় অপরিবর্তিতই থাকবে। খুবই ক্ষীণ, সেটা বলে বোঝানো সম্ভব না, কিন্তু একবার আন্ডারটেকিং দিয়ে সে কনসেন্টটা নিয়ে নিল, তারপরে সেই রায় পরিবর্তন হবে কি করে? এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা খুব মূল বিষয় উঠে আসবে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন যখন মামলার হিয়ারিং চলছিল তখন অ্যারাউন্ড প্রথমে 5,500, তারপরে 6,500, 6,600 এরকম একটা ফিগার তারা জানালো যে এরা টেন্টেড। একদম সিবিআই লিস্ট থেকে দেখা গেল সেই সংখ্যাটা আরেকটু বেশি, 8,500 মতো। আমরা নিজেরা বিভিন্ন রেকর্ড থেকে ক্যালকুলেট করে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন 10,750-এর একটা লিস্ট আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা দিই। আপনারা হিয়ারিং যারা যারা দেখেছেন, যারা যারা ক্যান্ডিডেট তারাও দেখেছেন, জেনুইন, টেন্টেড, যারা অ্যাপ্লিকেন্ট প্রত্যেকেই হিয়ারিং দেখেছে। হাইকোর্টের কাছেও কিন্তু এই একই জিনিসই জমা পড়েছিল, এবং হাইকোর্ট বারবার জানতে চেয়েছিল যে আরও ফার্দার ইলিগ্যালিটি আছে কিনা, স্কুল সার্ভিস কমিশন সেখানে হাত তুলে দিল, রাজ্য সরকার হাত তুলে দিল, বোর্ডও হাত তুলে দিল যে তারা বলতে পারবে না। শুধু না, তারা এই স্টেটমেন্টটা কোর্টের কাছে জানিয়ে দিল যে আরও ইলিগ্যালিটি আসতে পারে। এবার যদি তারা জানিয়ে দেয় যে আরও ইলিগ্যালিটি আসতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই কোর্ট তাহলে পুরো প্যানেলটাই বাতিল করবে, কারণ জেনুইনদের লিস্টটা না সিঙ্গেল বেঞ্চ, না ডিভিশন বেঞ্চ, না সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই আজ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেলাম না। ইনফ্যাক্ট যখন সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দিয়ে দিল, ছাত্রছাত্রীদের মধ্যে থেকে একটা বড় অংশের আমি যা দেখলাম মিডিয়ার মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে, যে লিস্ট পাবলিকেশনের একটা কথা বলা হলো, তার পরবর্তীকালে শিক্ষামন্ত্রী বললেন যে আমি লিস্ট পাবলিশ করব। কি হলো হঠাৎ করে আমরা বুঝতে পারলাম না, যে সেই লিস্টটা তারা আর পাবলিশ করলেন না। ইন দ্য মিন টাইম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে 17ই এপ্রিল গিয়ে তারা আন্ডারটেকিং দিয়ে চলে এলেন। এই যদি স্ট্যান্ড হয় তাহলে কি করে হবে? 17ই এপ্রিল গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে কিন্তু পরিষ্কার রাজ্য সরকার বলছে যে এই 31 তারিখের মধ্যে বিজ্ঞাপন দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে যে 31 তারিখের মধ্যে বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা শুরু হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হবে। যেহেতু শিক্ষা ব্যবস্থা একটা সমস্যা হচ্ছে, যে স্টুডেন্টরা যারা আছে তারা টিচার পাচ্ছে না, তাই জন্য একটুখানি তাদেরকে কনসিডার করা হোক, এইটুকু মর্মের জন্য অর্ডারের অপারেটিভ পার্টের ওইটুকু 31st of December 2025। আর এখানে আমার আরেকটা বিষয় বলার আছে, যারা যোগ্য বলে নিজেদেরকে দাবি করছেন, আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা যেন তারে তৃণসন্ধয়। এই যে যোগ্য যারা ক্যান্ডিডেট বলে নিজেদেরকে বলছেন, বা যোগ্যটা হবে কি করে? একটা মানুষকে যোগ্য হতে গেলে তার কাছে কিছু একটা ডকুমেন্ট থাকতে হবে। ধরি আজকে আমি বলি মাধ্যমিক পাস, তাহলে আমার একটা সার্টিফিকেট থাকবে। এই যে স্কুল সার্ভিস কমিশনে আপনারা দেখে থাকবেন, চেয়ারম্যান একদম প্রকাশ্যে বলে দিলেন যে আমি সার্টিফাই করে কোনো লিস্ট দেব না। একদম এইটা যে স্পেসিফিক্যালি বলে দিলেন, কোথার থেকে হবে? আলটিমেটলি আমরা দেখলাম একটা লিস্ট সারা রাজ্য জুড়ে পাঠানো হলো ডিআইদের কাছে, সেই লিস্ট কিন্তু আজও প্রকাশ্যে আসলো না এবং প্রকাশ্যে আসবে না। তার একটা খুব বড় কারণ আছে, কারণ প্রকাশ্যে আসলে যেসব নাম, যেসব তথ্য, যেসব ডকুমেন্টস বেরিয়ে আসবে, তাতে আমার কোনোভাবে মনে হয়েছে যে সরকার আরও চাপে পড়ে যাবে, যার জন্য সেই লিস্ট, সেই ডকুমেন্টস প্রকাশ্যে আনেনি রাজ্য সরকার। উল্টে রাজ্য সরকার গিয়ে আলটিমেটলি বলে দিয়ে এলো যে আমরা এই পরীক্ষাটা নেব। এবং এটা ঘটনা, আজকে যদি সুপ্রিম কোর্টের কাছে খুব স্পেসিফিক স্ট্যান্ড নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশন করা হয় যে ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট, কোনোভাবেই তারা বলতে পারবে না যে কতজন জেনুইন আছে। যে কোনো ভারতবর্ষের কোর্টে যেখানে বিচার হোক না কেন, আলটিমেটলি যেটা দাঁড়াবে, পুরো প্যানেলটাই বাতিল হবে। কারণ এটা ক্রিমিনাল ল বা অন্য কিছুর সাথে তুলনা করলে চলবে না। সার্ভিস জুডিসপ্রুডেন্সে যদি দেখা যায় যে একজনও জেনুইন বা টেন্টেড ক্যান্ডিডেট স্পেশালি থাকার সম্ভাবনা আছে, আমি বলছি না, থাকার সম্ভাবনা আছে, সেটা যদি হয় তাহলে পুরো প্যানেলই বাতিল হবে। এর উদাহরণ মানে ভারতবর্ষে প্রচুর আছে। এবং এই এসএসসির রায়টা একটা খুব বড় মাপের জাজমেন্ট। এই জন্য ভারতবর্ষের ইতিহাসে অন্তত আমার জানা নেই যে সুপ্রিম কোর্ট আলটিমেটলি ডিসিশন দিয়েছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু পুরো টাকা ফেরত দিতে হবে উইথ 12% ইন্টারেস্ট। তার মেন কারণটা হলো ফ্রড ভিশিয়েটস এভরিথিং। একদম একদম ধন্যবাদ বিক্রম। আমি এইখান থেকে কলকাতা হাইকোর্টের রায়তে আসবো, যেটা খুব পরিষ্কার আজকে বলে দিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে সেন্ট্রাল পার্কের সামনে, তারা বিকাশ ভবনের সামনে নয়, সেখানে থাকতে পারবেন, রাজ্য সরকারকে ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু পরিষ্কার শিক্ষকদের বক্তব্য খুব পরিষ্কার যে বসার কথা ছিল বেচারাদের স্কুলের চেয়ারে, তাদের বসতে হচ্ছে রাস্তায়। অন্যের দুর্নীতির জন্য, অন্যের পাপের জন্য তাদের মাসুল দিতে হচ্ছে। এটা যেমন স্পষ্ট, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সবসময় সংবাদ মাধ্যম, অন্যান্য সংবাদ মাধ্যমের মতো এবিপি আনন্দ একেবারে আপনাদের পাশে আছে। পাশাপাশি আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে কালকে অযোগ্যদের একটা মিছিল বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিল। বাড়ি ঘেরাও আমরা কোনোভাবে সমর্থন করি না। সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের 2011 পূর্ববর্তী সময় যখন বাড়ি ঘেরাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, আমাদের প্রতিবাদ ছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ঘেরাও, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর বারবার একাধিক সংগঠন করেছে, আমাদের প্রতিবাদ ছিল এবং অবশ্যই এই ক্ষেত্রেও প্রতিবাদ থাকবে। যদি বাড়ি ঘেরাও করতে হয়, যারা টাকা নিয়েছেন তাদের বাড়ি যেতে পারেন, পার্থ চট্টোপাধ্যায়ের ফাঁকা বাড়ি যেতে পারেন। তার কারণ ক্ষমতাশীল যারা থাকেন তাদের বাড়িতে শুধু তারা নয়, তার সঙ্গে বাড়ির লোকেরাও থাকে, তাদের বিড়ম্বনায় ফেরবেন না। সুতরাং এখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কলকাতা হাইকোর্টের রায়। এইবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআরে নাম থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তদন্ত চলবে, পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিকল্প জায়গা হিসেবে চাকরিহারাদের সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ যে গণভারে যে ব্যবস্থা নিতে পারবে না, এটা এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা কোনো বেআইনি কাজ করিনি। চাকরিহারাদের উদ্দেশ্যে শুক্রবার বিচারপতি বলেন, আপনাদের প্রতি আমি সমব্যথী, কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। সেই সূত্রেই সেন্ট্রাল পার্কে কর্মসূচির প্রস্তাব দেন বিচারপতি। এটুকু প্রমাণ হচ্ছে যে আন্দোলনটা করাটা অনৈতিক কিছু না। গত 15ই মে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বাঁধে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা ও মিথ্যে মামলার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন সংগ্রামী যৌথ মঞ্চের শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মণ্ডল ও চাকরিহারা শিক্ষাকর্মী সুদীপ কোনার। শুক্রবার ছিল এই মামলারই শুনানি। এদিন রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেন, এই মামলাকারীরা যেন বিধাননগরে ঢুকতে না পারে,
আর যেন কোনো রাজনৈতিক ব্যক্তি ঢুকতে না পারে। তখন মামলাকারীর আইনজীবী বলেন, ওখানে কোনো বহিরাগত নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিকে আমরা ডাকিনি, কেউ আসলে আমরা কি করব? তখন বিচারপতি বলেন, আপনাদের প্রতি সবাই সমব্যথী, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন, এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে। পাশাপাশি বিচারপতি বলেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। আদালতের নির্দেশ, পর্যায়ভিত্তিকভাবে 200 জন ব্যক্তি কর্মসূচিতে থাকতে পারবেন। মঞ্চের তরফ থেকে 10 জনের নাম পুলিশকে দিতে হবে। বিচারপতি আরও বলেন, সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে, বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে। এদিন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই 200 জনের মধ্যে যেন কোনো বহিরাগত না থাকে সেই দায়িত্ব আন্দোলনকারীদের নিতে হবে। বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কি আছে? সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, নাহলে থাকবে না। পাল্টা চাকরিহারাদের আইনজীবী বলেন, কোনো অধ্যাপক চিকিৎসক যদি আসেন তাদের কি বহিরাগত বলবো? এদিন বিচারপতি নির্দেশ দেন, মধ্যশিক্ষা পর্ষদের তরফে চাকরিহারাদের বিরুদ্ধে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না। সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানী প্রসাদ মজুমদার লিখেছিলেন, দেখলেই ভূতপ্রেত একেবারে জব্দ, বেরোবে না মুখে আর গাঁই গুঁই শব্দ। কিন্তু প্রশ্নটা হলো, সিস্টেমের ঘাড়ে চেপে বসা দুর্নীতির ভূতগুলোকে জব্দ করবে কে? কোন ওঝার হাতে, কোন মন্ত্রে জব্দ হবে তারা? এই ভূতগুলোর জন্যই আজ অসহায়ভাবে রাস্তায় পড়ে কখনো পুলিশের মার, কখনো শাসক দলের নেতার চেলা চামুন্ডাদের মার খেতে হচ্ছে তাদের, যাদের আজ নিশ্চিন্তে ক্লাসরুমে থাকার কথা ছিল, কচিকাচাদের ভবিষ্যৎ গড়ে তোলার কথা ছিল। আর প্রতিদিন এই প্রশ্নগুলো তুলছি বলে আবার ভুতুরে কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।